Hello everyone, my name is Shrestha Mukherjee. Welcome back to বৈতকি এডুকেশনাল ইনস্টিটিউশন। আমি হচ্ছি আপনাদের ফিলোসফি ফ্যাকাল্টি এখানকার বৈতকি এডুকেশনাল ইনস্টিটিউশনে। তো আগে বলো যে তোমাদের কেমন অবস্থা, কারণ অনেক দিন ধরে পুজো ছিল, তারপর ছুটি ছিল, সেই জন্য অনেক দিন ধরে পড়াশুনো হয়নি হয়তো। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের পরীক্ষা হচ্ছে জুনে। মানে যারা অ্যান্সার কি মিলিয়ে নিয়েছো, যারা জানো যে হয়তো এবার নেট হয়ে যাবে বা পিএইচডি অ্যাডমিশনের হয়ে যাবে, কিন্তু জেআরএফ হয়তো হবে না, তো তাহলে তার জন্য আবার পড়াশোনা তো শুরু করতে হবে। পুজো হয়ে গেছে, ছুটি হয়ে গেছে, এবার আমাদেরকে পড়াশোনার দিকে আসতে হবে। তো প্রথমেই বলি যে আমাদের এই বৈতকি এডুকেশনাল ইনস্টিটিউশনে পেপার ওয়ানের সাথে সাথে বিভিন্ন বিষয়ের ফ্যাকাল্টিরা আছে, প্রফেসররা আছেন, অনেক গেস্ট ফ্যাকাল্টিরাও আছেন। তারা সব সাবজেক্টের জন্য ইংলিশে, বেঙ্গলিতে বোথ সাবজেক্টে নোট প্রোভাইড করেন, বিভিন্নভাবে গাইডেন্স দেন, মক টেস্ট দেন, সবকিছু প্রোভাইড করেন। তো তোমরা যারা চাইছো যে নেট, সেট, জেআরএফ, টেট, বিভিন্ন রকম যে এক্সামিনেশন গুলো আছে যেগুলো আমাদের লাগে ইউজুয়ালি, মানে আমরা যদি চাই যে প্রফেসর হব বা টিচার হব বা কিছু এস্টাবলিশ হব জীবনে, তো তার জন্য এগুলো দরকার। তো তার জন্য গাইডেন্স ছাড়া তো একদমই পসিবল নয়, কারণ আমার পার্সোনাল আমি এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, গাইডেন্স ছাড়া পসিবল নয় যে কিভাবে এগোবো সেটা জানা। তো তার জন্য বৈতকি এডুকেশনাল ইনস্টিটিউশন আছে তোমাদের সাথে। তোমরা এখানে জয়েন করতে পারো। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে বিভিন্ন রকম ব্যাচের ডিটেলস দেওয়া আছে, সেটা দেখতে পারো। আর যদি কেউ ফিলোসফিতে জয়েন করতে চাও, তো তার জন্য আমার কোড আছে, সেটা হচ্ছে SJRF5। সেটা দিলে তোমরা হয়তো এখানে আর একটু বেশি ডিসকাউন্ট পাবে। তো আজকে আমরা ক্লাস শুরু করব হচ্ছে ফিলোসফি। আমি এখানে কিন্তু শুধুমাত্র ফিলোসফি পড়াই, কিন্তু এখানে পেপার ওয়ানেরও খুব ভালো ভালো গাইড আছেন। তারা পেপার ওয়ানে খুব ভালো গাইড করেন। হ্যাঁ, পেপার ওয়ানের গাইডেন্সটা একটু বেশি জরুরি, কারণ আমি নিজের ক্ষেত্রে বলছি যে ম্যাথামেটিক্যাল রিজনিং, তারপর ডিআই, লজিক্যাল রিজনিং, এগুলোর কিন্তু একটু গাইডেন্স না হলে অসুবিধা হয়। আর একটা জিনিস, যে নেট সেটের সাথে গেটেরও এখানে কিন্তু পড়ানো হয়। তো আমার এই যে কোডটা আছে, এই কোডটা দিলে তোমরা হচ্ছে যে ডিসকাউন্ট পাবে। আজকের আমাদের ক্লাস হচ্ছে ফিলোসফির থার্ড যে ইউনিটটা আছে, ইন্ডিয়ান এথিক্স, সেইটার। আচ্ছা, এক মিনিট, হ্যাঁ, এইটার। আচ্ছা, সো ফার্স্টে বলি ফিলোসফির ব্যাপারে। তো এটা তো গেল ইন্ট্রোডাকশন, যে তোমরা এখানে এই ইনস্টিটিউশনে কি কি পড়ানো হয় সেই সব ব্যাপারে। এবার আমি আমার সাবজেক্টের ব্যাপারে তো বিগত আহ 2-3টে বছরের পরীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে যে কোশ্চেন এখন আর আগের মতো অত সহজ আসছে না। মানে আগে যেমন একটা কোনো লাইন তুলে বললো যে এটা কোথায় আছে, বা এটার ক্রোনোলজি বলো বা সামথিং কিছু ছিল, খুব ইজিলি আসছিল। এখন কিন্তু অতটা ইজি আসছে না। তো এখন আমাদের কি দরকার? এখন আমাদের দরকার ডেপথ। একদম ডেপথে যেতে হবে যে জিনিসটা কি, কোথা থেকে এসছে, কেন এসছে, কেন দরকার। কারণ আমরা কি হতে যাচ্ছি? উই আর গোয়িং টু বি অ্যান প্রফেসর, রাইট? সো কোনো স্টুডেন্ট তোমাকে জিজ্ঞেস করলো যে এটা কি ম্যাম বা এটা কি স্যার, অ্যান্ড তুমি বলতে পারলে না, সো দ্যাট ওয়াজ ভেরি এম্বারেসিং। সো ফর দ্যাট রিজন এখন এনটিএ এমন কোশ্চেন করছে যাতে তুমি একদম ডেপথে যাও। হ্যাঁ, মানে যতক্ষণ না তুমি ডেপথে গিয়ে তোমার কনসেপ্ট ক্লিয়ার করবে, ততক্ষণ অবধি জিআরএফ ক্লিয়ার করা ইজ নেক্সট টু ইম্পসিবল। অ্যান্ড আর একটা জিনিস, হয়তো অনেকে ডেপথে গেছেও অ্যান্ড তারা পড়েওছে অনেক, বাট স্টিল হয়তো তাদের জেআরএফ হচ্ছে না, অ্যান্ড তারা হয়তো খুবই ডিপ্রেসড ফিল করছে যে আর হয়তো হবে না জেআরএফ। কিন্তু যদি তুমি ভাবো যে তুমি প্রফেসর হবে বা জেআরএফ চাই তোমার, স্কলারশিপ, আচ্ছা একটা কথা প্রথমেই বলি যে জেআরএফটা কেন ইম্পর্টেন্ট, যে যখন তুমি পিএইচডি করতে যাবে, তো জেআরএফটা থাকলে তোমার একটা মানে কাইন্ড অফ আ স্যালারি পার মান্থ তুমি পাবে। তো জেআরএফ এর জন্য যখন যে পরীক্ষাটায় আসবে, যদি তোমরা কাট অফ দেখে থাকো, জেআরএফ কিন্তু রেশিও অনুযায়ী হার্ডলি 5 জন বা 2 জন বা 3 জনই পায়। তো তার জন্য অবভিয়াসলি মানে মারামারিটা একটু বেশি হবে। আচ্ছা, ওকে। সো নাও ফিলোসফি। তো এই জিনিসটাতে প্রবলেমটা হচ্ছে কি, যে আমরা সবাই গ্র্যাজুয়েশন থেকে সবকিছুই হচ্ছে যে মোটামুটি যারা গ্র্যাজুয়েশন করেছে, পোস্ট গ্র্যাজুয়েশন করেছে, সবাই মোটামুটি ফিলোসফির
বেসিক জিনিসগুলো জানি আমরা, সিলেবাসও জানি, সবকিছুই জানি। কিন্তু এবার কনসেপ্ট গুলো এমন আসছে যে প্রত্যেকটা ইউনিটের সাথে প্রত্যেকটা ইউনিট কানেক্ট করে আসছে। হ্যাঁ, মানে যেমন আমি যদি একটু বলি যে ইউজুয়ালি আমরা জানি যে 10টা ইউনিট আছে, রাইট? কিন্তু ইউজুয়ালি কিন্তু 10টা ইউনিট নেই। কেন আমি দেখাচ্ছি। ওকে, সো ইউনিট 1 অ্যান্ড ইউনিট 3 এই দুটো অলমোস্ট একটা ইউনিট, ঠিক আছে? ইউনিট 2 প্লাস ইউনিট 6 এই দুটো আর একটা ইউনিট, ঠিক আছে? আচ্ছা, ওদিকে ওদিকে হচ্ছে 3 নম্বরে ইউনিট 7 প্লাস ইউনিট 8 হচ্ছে একটা ইউনিট। ওকে, আর কি বাকি রইলো? ইউনিট 5। ইউনিট 5টাকে একটু সেপারেট নিতে হবে, একটু ইন্ডিয়ান টাচ আছে কিন্তু তাও একটু সেপারেট নিতে হবে। আর হচ্ছে লজিক, আর আরেকটা হচ্ছে ইউনিট 4 আর ইউনিট 10। তাহলে দেখে মনে হয় 10টা ইউনিট আছে, ইউজুয়ালি কানেক্ট করলে 6টা ইউনিট হয়, ঠিক আছে? ইউনিট 1 আর ইউনিট 3 একটা ইউনিটের মধ্যে পড়ে কারণ কানেক্টেড। ইন্ডিয়ান এথিক্সটা ইন্ডিয়ান ফিলোসফির সাথেই যেহেতু কানেক্টেড, তো ওটা একটা ইউনিটের সাথেই পড়ে, মানে যখন আমরা পড়বো তখন আমরা সেরকম ভাবেই পড়বো জিনিসটা। ইউনিট 2 এর যেটা আছে ওয়েস্টার্ন এথিক্স, তার সাথেই রিসেন্ট যে ওয়েস্টার্ন ফিলোসফি সেটাও কানেক্টেড, কারণ হেগেলের পরেই ওখান দিয়ে রিসেন্ট ডেভেলপমেন্ট শুরু হচ্ছে। ওকে, তারপর থার্ডে হচ্ছে ইউনিট 7 আর ইউনিট 8 হচ্ছে সোশ্যাল পলিটিক্যাল যে ফিলোসফি, ইন্ডিয়ান আর ওয়েস্টার্নটা অলমোস্ট অ্যাটাচ করেই পড়া যায়, কারণ খুব একটা বেশি হচ্ছে ডেপথ ওখানে নেই। আচ্ছা, আর ইউনিট 4 আর ইউনিট 10 মানে হচ্ছে যেটা ওয়েস্টার্ন এথিক্স আর অ্যাপ্লাইড এথিক্স, আমরা জানি যে এথিক্স এর মধ্যেই একটা ব্রাঞ্চ হচ্ছে অ্যাপ্লাইড এথিক্স, তো সেই জন্য এটাও কিন্তু একসাথেই হয়। আর ইউনিট 5 মানে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফিটা আর হচ্ছে লজিক, এটা সেপারেট, মানে টোটাল 6টা ইউনিট আমাদের পড়তে হবে, ঠিক আছে? তো প্রথম আজকে আমরা শুরু করব হচ্ছে ইন্ডিয়ান এথিক্স দিয়ে। আচ্ছা, ওকে, সো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান এথিক্স এর সিলেবাস। কনসেপ্ট অফ পুরুষার্থ, শ্রেয়স, প্রেয়স। আজকে আমরা কি কি চেষ্টা করব কভার করার, সেটা হচ্ছে এটা, 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 এটা আর এটা চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমেই বলে দিই যে ইন্ডিয়ান এথিক্সটা কি, আগে সেটা জানতে হবে। আচ্ছা, তো ইন্ডিয়ান ফিলোসফিটা বেসিক্যালি হচ্ছে আমরা জানি যে আমাদের যে আহ, ধর্মগ্রন্থগুলো আছে, বেদ, সংহিতা, পুরাণ, উপনিষদ, তো সেগুলোর উপর ডিপেন্ড করে আমাদের যে ডিভিশন হয় না, হেটেরোডক্স আর অর্থোডক্স সিস্টেম, আস্তিকা আর নাস্তিকা, তো তার উপর থেকে যে আস্তিকা স্কুল, মানে যেটা অ্যাকচুয়ালি হু বিলিভ ইন দা এক্সিস্টেন্স অফ বেদা, হ্যাঁ, তো সেই যে স্কুলটা তার মধ্যে আমরা জানি যে ডিভিশন আছে, আমরা এটা আস্তে আস্তে আরো পড়বো যখন আমরা ইন্ডিয়ান ফিলোসফির আরো হচ্ছে যে ডেপথে যাব তখন আমরা পড়বো। আচ্ছা, তো আমরা সেখানে একটা কনসেপ্টের খুব উল্লেখ পাই, সেটা হচ্ছে পুরুষার্থ। পুরুষার্থ জিনিসটা কি আগে আমাদের এটা জানতে হবে, এন্ড পুরুষার্থটা কেন দরকার, সেই জন্য আমি বেদের কনসেপ্টটা আনলাম। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে বেদে আমাদের কিছু রুলস আছে বা কিছু ডিউটি আছে যেটা আমাদের ফুলফিল করতে হয়। কেন দরকার ফুলফিল করা? না, ইউজুয়ালি মানুষের কাছে তার লাইফের মেইন পারপাস বা মেইন গোল হচ্ছে টু অ্যাচিভমেন্ট অফ দ্য হাইয়েস্ট গোল। হাইয়েস্ট গোলটা কি? না, হাইয়েস্ট গোলটা হচ্ছে একটা এমন জিনিস, একটা এমন অবজেক্ট বলা যায় বা এমন একটা জিনিস যেটাকে পেলে আর অন্য কোনো জিনিস পাওয়ার কোনো আর ডিজায়ার থাকে না, ঠিক আছে? মানে এমন একটা, ঠিক অবজেক্ট বলা যায় না। কেন অবজেক্ট বলা যায় না? ধরো আমার আজকে একটা ফোন দরকার, আমি সেই ফোনটা নিয়ে নিলাম, আমার ফোনটা পাওয়ার আনন্দ হয়ে গেল, কিছুদিন বাদে হয়তো আমার অন্য একটা নতুন ফোন এর কোনো ভার্সন এসছে, আইফোনের নিউ কোনো ভার্সন এসছে, আমার সেটা দরকার, আমি সেটা কিনলাম, ঠিক আছে?
তো তাহলে কি হচ্ছে, আমার কিন্তু ডিজায়ার চেঞ্জ হতে থাকছে। কিন্তু পুরুষার্থটা ঠিক ওরকম নয়, পুরুষার্থতে ডিজায়ার চেঞ্জ হয় না। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো পুরুষার্থ কি? পুরুষার্থ মিন্স দ্য এন্ড অর গোল টু বি aimed at by people। তার মানে পুরুষার্থটা কি না, পুরুষার্থ হচ্ছে বলা হয় যে পুরুষার্থ, পুরুষার্থ ঠিক আছে, মানে পুরুষার্থ, পুরুষার্থ মানে কি, পুরুষ মানে হচ্ছে হিউম্যান বিং। ঠিক আছে, পুরুষ মানে মেল ফিমেল নয়, হিউম্যান বিং। তো হিউম্যান বিং এর লাইফের যেটা গোল বা পারপাস, দ্যাট ইজ হচ্ছে পুরুষার্থ। তো পুরুষার্থটা বেসিক্যালি কোনো একটা পার্টিকুলার অবজেক্ট নয়, জাস্ট একটা গোল। এবার মানুষের জীবনে কি কি গোল হয়? ইউজুয়ালি আমরা এই যে পড়ছি, আমরা ক্লাসটা করছি কেন করছি? যাতে আমরা নেট, জেআরএফ ক্র্যাক করতে পারি, বা গেট সেট এই কম্পিটিটিভ এক্সাম গুলো ক্র্যাক করতে পারি অ্যান্ড জব পাই, হ্যাঁ, চাকরি পাই, রাইট? তো তার মানে একটা গোল আছে, রাইট? তো মানুষের জীবনের গোলটা কি, সেটাই বলছে ইন্ডিয়ান ট্র্যাডিশন ওয়াইজ মানুষের জীবনের গোলটা কি, সেইটা আমরা এখানে পড়ছি। তো কি বলছে, পুরুষার্থ মিন্স দ্য এন্ড অর গোল টু বি aimed at by people। তো মানুষে যে গোলটা aimed করে, দ্যাট ইজ পুরুষার্থ। It is the purpose or fulfillment of life. Man is a social animal and his development depends upon not only on the development of his individual life but it also includes the social life। আচ্ছা, তাহলে মানে কি বলছে, যে এই যে পুরুষার্থ, সেটা আমাদের মানুষের যেমন পারপাস অফ লাইফ, তেমনি কেন দরকার এটা, বা এটা কেন আমার ফুলফিল করাটা জরুরি, না বলছে যে মানুষ যেহেতু সোশ্যাল অ্যানিমেল, রাইট? সমাজবদ্ধ জীব। তো মানুষ সমাজবদ্ধ জীব, সমাজ ছাড়া মানুষ থাকতে পারে না। তো যেহেতু মানুষ সমাজবদ্ধ জীব, সেই জন্য তার ডেভেলপমেন্ট কিসের উপর ডিপেন্ড করে, না তার ডেভেলপমেন্ট ডিপেন্ড করে তার নিজস্ব লাইফের উপর। শুধুমাত্র কিন্তু সমাজবদ্ধ জীব মানে সমাজের উপর নয়। মানে ধরো সমাজে তুমি বসবাস করো, তোমার আশেপাশের লোকালিটির লোকজন সবাই খুব ভালো, সবকিছু ঠিক আছে, কিন্তু তুমি ভেতর থেকে হ্যাপি নাও, বা তুমি ভেতর থেকে জানো যে তুমি সাকসেসফুল নাও, তাহলে কিন্তু তুমি হ্যাপি হতে পারবে না, বা তুমি সেই হ্যাপিনেসটা তোমার ভেতর থেকে আসবে না, বা সেই যে হ্যাপিনেসটা তুমি সাকসেসফুল হলে হবে সেটা আসবে না, রাইট? তো সমাজবদ্ধ জীব ঠিক আছে, কিন্তু তাকে তার নিজের লাইফেও ডেভেলপমেন্ট করতে হবে। But it also includes the social life. It may also be taken to mean the end or goal that is actually aimed at or desired by men। তার মানে এটা অ্যাকচুয়াল মানুষের লাইফের গোল হওয়া উচিত। আমরা কিরকম গোল করি, মানে ধরো কেউ চাকরি পাচ্ছে না, তার কাছে গোল হলো চাকরি পাওয়া। কেউ ধরো প্রমোশন পাচ্ছে না, তার কাছে গোল হলো প্রমোশন পাওয়া। তো এরকম গোল, কিন্তু এখানে ইন্ডিয়ান ট্র্যাডিশন অনুযায়ী বলছে যে এগুলো গোল নয়, অ্যাকচুয়ালি এগুলো গোলই নয়। কেন না, এগুলো গোল নয় এই জন্য কারণ এগুলো জাস্ট খুবই সার্টেন, মানে এগুলো কিন্তু কোনো পার্মানেন্ট জিনিস নয়। তার মানে আমাদের গোল কোনগুলোকে করতে হবে, যেগুলো আমাদের পার্মানেন্ট জিনিস, মানে যেগুলো চলে যাবে না, রাইট? তো সেই জিনিসটার দিকে আমরা যাচ্ছি, ওকে। সো ইট মিনস দ্যাট পুরুষার্থিয়া পুরুষ, এই যে এটা যেটা বললাম, পুরুষীয় অর্থ, পুরুষার্থ। Okay, so which are the effort made by the individual to achieve the aims or goals and the ultimate values of life? So the word purushartha derives from two roots, কি পুরুষ আর হচ্ছে অর্থ। পুরুষ মানে কি হিউম্যান বিং অর সোল অর ম্যান, আর অর্থ মানে কি ওয়ার্ল্ডলি, যে আমাদের অর্থ বলতে কি বোঝায়, ইউজুয়ালি হচ্ছে অর্থ বলতে আমরা টাকা পয়সা বোঝাই, রাইট? তো এখানে কি বলছে, অর্থ মানে, এটা খুব ইম্পর্টেন্ট, পারপাস অর গোল। ঠিক আছে, যে আমার কি দরকার, আমার কোন জিনিসটা দরকার, সেই পারপাসটা, দ্যাট ইজ অর্থ। ঠিক আছে, সেটা আমার কাছে অর্থ, ওকে। সো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড পুরুষার্থ ইজ দ্য পারপাস অফ আ হিউম্যান বিং অর দ্য অবজেক্ট অফ হিউম্যান পারসিউট, রিফারিং টু দ্য ফোর আলটিমেট এইমস অফ হিউম্যান লাইফ। আচ্ছা, তো
এই যে পুরুষার্থ, এর মধ্যে আমরা জানি, আমরা এটা গ্র্যাজুয়েশনেও পড়েছি, যে এর মধ্যে 4টে পুরুষার্থের কথা বলা হয়, যেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনের হচ্ছে যে মেইন লক্ষ্য বা মেইন এম বা পারপাস বলা হচ্ছে। তো এই 4টে কেন দরকার না, ইউজুয়ালি আমরা যখন পড়বো এগুলো ডিটেলসে আমরা দেখবো যে এগুলো না প্রত্যেকটাই আমাদের লাইফের সাথেই একদম কোরিলেটেড। ইন্ডিয়ান ট্র্যাডিশন বলো বা ওয়েস্টার্নের দিকটা বলো, ফিলোসফিটা অ্যাকচুয়ালি কিন্তু লাইফের সাথে খুব রিলেটেড। মানে বলে না ফিলোসফি মানে দেখা বা হচ্ছে যে আহ দর্শন। মানে দেখা বলতে কি, মানে আমি তোমাকে দেখছি তুমি আমাকে দেখছো না, নট লাইক দ্যাট। মানে দেখা বলতে দৃষ্টিভঙ্গি, মানে আমার কোন একটা জিনিস দেখার যে একটা পারসেপশন, হ্যাঁ, সেই জিনিসটা দৃষ্টিভঙ্গি, নজরিয়া, সেই জিনিসটা। ওকে, সো দ্য এম অফ এভরি পার্সন ইজ টু অ্যাটেন্ড দ্য 4 নোবেল এন্ডস অফ পুরুষার্থ। তার মানে প্রত্যেকটা মানুষের কি হওয়া উচিত, মানে বলছে না যে প্রত্যেকটা মানুষ এটাই করে, বলছে হওয়া উচিত, উচিত এই এমটা করা। ওকে, কি এমটা করা না, এই 4টে পুরুষার্থকে চাওয়া উচিত। 4টে পুরুষার্থ কি কি না, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। আচ্ছা, এই যে মানে একটা ক্রমিক ওয়াইজ আছে, এটা কিন্তু ফলো করতে হয়, কারণ এটা খুব ইজি একটা কোশ্চেন আসে, মানে ইন্ডিয়ান এথিক্স এর যে কোশ্চেন গুলো আসে সেগুলো খুব একটা হচ্ছে যে টাফ আসে না, যে বোঝা যায় না, কিন্তু একটা এখন খুব রিসেন্ট বিগত 2 বছর ধরে আসছে, সেটা হচ্ছে উপনিষদের কিছু কোড তুলে তুলে আসছে, যে এই কোডটা কোন উপনিষদে আছে, এই কোডটা কোন সংহিতাতে আছে, এগুলো আসছে। সেটা আমরা যখন পিওয়াইকিউ সলভ করব বা মক টেস্ট হবে তখন সেখানে দেখতে পাবে, বা এই ক্লাসের যখন আমি নোট প্রোভাইড করব বা তার সাথে যখন মক টেস্টের জন্য পিওয়াইকিউ গুলো দেব, তার মধ্যেও পাবে, সেগুলো দেখবো আমরা সেগুলো। আচ্ছা, ওকে, সো এই 4টে কি কি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আচ্ছা, ধর্ম বলতে কি, আচ্ছা, ধর্ম মানে কিন্তু ইউজুয়ালি কোনো রিলিজিয়ানকে এখানে বোঝানো হচ্ছে না। ধর্ম কিন্তু এখানে কোনো রিলিজিয়ান নয়। তাহলে ধর্ম কি, ধর্ম ওয়ার্ডটা আসছে রুট ভার্ব ধীর থেকে। ধীর মানে হচ্ছে টু হোল্ড অর আপহোল্ড, মানে ধরে রাখে, কোনো জিনিসকে ধরে রাখে। মানে ধর্মকে এখানে একটা গাইডেন্স হিসাবে বা মরাল একজন গাইড হিসাবে ধরা হচ্ছে। ইন্ডিয়ান ট্র্যাডিশনে ধর্ম হচ্ছে এমন একটা মানে কি বলে, এমন একটা রুট যেটা পুরো জিনিসটাকে কন্ট্রোল করছে। ঠিক আছে, দ্যাট ইজ হচ্ছে ধর্ম। সো ধর্ম, দ্য রাইটেসনেস, ডিউটি, মরালিটি, এথিক্স অ্যান্ড স্কেয়ার্ড ল, দ্যাট ইজ ধর্ম। ওকে, আচ্ছা, অর্থ কি, অর্থ হচ্ছে ওয়ার্ল্ডলি গেন, মানে টাকা পয়সা। ঠিক আছে, দেখো অর্থ ছাড়া এই যে ধর্ম, ধর্মতে কি বললো না, যদি আমি বলি যে ধর্মটা এখানে আমি বললাম যে এটা কিন্তু রিলিজিয়ান অর্থে নয়, কিন্তু ইউজুয়ালি যদি ভাবো যে যদি রিলিজিয়ান অর্থেও হয়, কোনো পুজো করতে, এই যে হচ্ছে যে সরস্বতী পুজো ছিল শুক্রবার, হ্যাঁ, তো এই যে সরস্বতী পুজো, তাতেও একটু অবভিয়াসলি পয়সা তো আমাদের লাগবে, অর্থ লাগবে। সো অর্থ ছাড়া কিন্তু সেই জিনিসটাও পসিবল হয় না। সো অর্থ ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেই জন্যই পুরুষার্থের মধ্যে অর্থটা রয়েছে। ওকে, আচ্ছা, সো প্রসপারিটি অ্যান্ড ওয়ার্ল্ডলি গেন। আচ্ছা, অর্থ বলতে শুধুও টাকা পয়সা নয়, ওয়ার্ল্ডলি গেন মানে আমার অর্থ কি, এই যে আমার নলেজটা, আমার যে ফিলোসফির জ্ঞান আছে সেটাও আমার কাছে অর্থ, রাইট? সেটা, তাই ওয়ার্ল্ডলি গেন, ওয়ার্ল্ডে যা যা গেন আমার হচ্ছে, দ্যাট ইজ হচ্ছে অর্থ। ওকে, কামা, কামা কি, প্লেজার, ডিজায়ার, সেন্সুয়াল এনজয়মেন্ট অ্যান্ড ফুলফিলমেন্ট অফ ডিজায়ার। আচ্ছা, কামাটা কি, কামাটা হচ্ছে আমাদের ডিজায়ার। হ্যাঁ, মানে কিরকম ডিজায়ার, আমাদের মেন্টাল ডিজায়ার হতে পারে, আমাদের সেন্সুয়াল ডিজায়ার হতে পারে, ফিজিক্যাল ডিজায়ার হতে পারে, সব রকম ডিজায়ারের কথা বলা হচ্ছে। আচ্ছা, আর মোক্ষটা কি, মোক্ষটা হচ্ছে আলটিমেট, মোক্ষটা হচ্ছে আমাদের একদম আলটিমেট গোল। মানে মোক্ষর জন্যই সবকিছু করা, এই যে 3টে স্টেজ, এই 3টে স্টেজ না গেলে বা এই 3টে স্টেজ আমি যদি কভার না করি তাহলে আমি মোক্ষ অব্দি পৌঁছতে পারবো না। ঠিক আছে, আচ্ছা, ওকে, সো মোক্ষ কি না, মোক্ষ হচ্ছে লিবারেশন, সেলফ রিয়েলাইজেশন, ফ্রিডম ফ্রম দ্য সাইকেল অফ রিবার্থ। আচ্ছা, মোক্ষ মানে হচ্ছে মুক্তি। ঠিক আছে, লিবারেশন, লিবারেশন মানে হচ্ছে মুক্তি। এবার কিসের মুক্তি, মুক্তিরও আবার ডিভিশন আছে। ঠিক আছে, সেটা আমি বলছি। আচ্ছা, তো ডিভিশন আছে কেন
না, মুক্তি বললেই কিন্তু মুক্তি হবে না, বা মোক্ষ অব্দি যে পার্সন পৌঁছাবে, এই তিনটে স্টেজ কভার করে যে পার্সন লিড করে যাবে মোক্ষের স্টেজে, যাওয়া মানেই কিন্তু তার মোক্ষ হয়ে যাচ্ছে না। ওকে, সো এই স্টেজটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এইটা শুধুমাত্র ইন্ডিয়ান ট্র্যাডিশনে নয়, এটা কিন্তু ভালোভাবেই সব জায়গায় ফিলোসফিতে ডিসকাস হয়েছে। ওকে, সো এটা হচ্ছে লিবারেশন। আচ্ছা, তো আমি বললাম যে মোক্ষ মানে কিন্তু দু রকম মোক্ষের কথা এখানে বলা হয়। কি কি? না, একটা হচ্ছে জীবন মুক্তি, আর একটা হচ্ছে বিদেহ মুক্তি। ঠিক আছে, জীবন মুক্তি আর হচ্ছে বিদেহ মুক্তি। তো জীবন মুক্তি কি? না, এই যে তিনটে স্টেজ কোনো পার্সন পার করে এলো, ধর্ম অর্থ আর কাম, তারপরে এই মোক্ষর স্টেজে যখন কেউ গেল, তখন তার কি হচ্ছে না, ডিজায়ার থাকছে না কোনো কিছু। মানে কোনো জিনিস হচ্ছে যে চাওয়ার কোনো ইচ্ছা থাকছে না, কোনো কিছু জিনিস চাই বা কোনো কিছু জিনিস আমার দরকার এরকম কিছু থাকছে না, বা নিজস্ব যে ফ্যামিলি মেম্বার তাদের প্রতিও কোনো অ্যাটাচমেন্ট তার আর থাকছে না। দ্যাট ইজ হচ্ছে জীবন মুক্তি। মানে এমন অনেক পার্সনকে আমরা দেখি যারা হয়তো আমাদের সাথেই আছে, আমাদেরই ফ্যামিলি মেম্বার, কিন্তু তার কোনো জিনিসে কোনো আনন্দ হচ্ছে না, কোনো জিনিসে কোনো দুঃখ হচ্ছে না, এরকম। ঠিক আছে, তো এই যে জিনিসটা, এটা হচ্ছে জীবন মুক্তি। এটা হচ্ছে জীবন থাকতে মুক্তি। আর বিদেহ মুক্তিটা কি? না, বিদেহ মুক্তিটা হচ্ছে আমার মরে যাওয়ার পর, আফটার ডেথ। মারা যাওয়ার পর বা আমার যখন ডেথ হয়ে গেল, আফটার দ্যাট যে লিবারেশনটা বা মুক্তিটা হচ্ছে, দ্যাট ইজ বিদেহ মুক্তি। আর এই বিদেহ মুক্তি যখন কোনো সোলের হয়ে যাচ্ছে, তার কিন্তু আর রিবার্থের প্রসেস হয় না। ঠিক আছে, তার আর রিবার্থ হয় না, সেই সোলটা ফ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এই যে চারটে পুরুষার্থ, এই চারটে পুরুষার্থ যদি কোনো পার্সন অ্যাটেন্ড করে, তাহলে তার কি হবে? রিয়েলাইজড অর অ্যাটেন্ড ফর দ্য ভার্চুয়াস লাইফ। তাহলে তার লাইফটা কি হবে? না, ভার্চুয়াস লাইফ হবে। ভার্চু বলতে কি বোঝায়? ভার্চু আমরা জানি যে একটা গুড কোয়ালিটি, হ্যাঁ, বা সৎ গুণ বলে যাকে। তো তাহলে যে পার্সন এই চারটে পুরুষার্থ অ্যাটেন্ড করবে, তার পক্ষে তার লাইফটা কি হয়ে যাবে? একটা ভার্চুয়াস লাইফ হয়ে যাবে, বা একটা পুণ্যের জীবন সে যাপন করবে। বা হতে পারে হয়তো তার আর কখনোই এই যে আমাদের জন্মের যে সাইকেলটা আছে, সেই রিবার্থের রিসাইক্লিং এ তাকে আর আসতে হবে না। ওকে, আচ্ছা, এই জিনিসটা। এবার আমরা এই চারটে পুরুষার্থকে ডিটেলসে ডিসকাস করব। আচ্ছা, আমাকে একটু বলো, যারা দেখছো, যে এই অবধি কোনো ডাউট আছে কিনা, বা কোনো কিছু বুঝতে না পারা গেলে বলতে পারো। আচ্ছা, আমাদের এই ক্লাসটা হচ্ছে বৈতকি এডুকেশনাল ইনস্টিটিউশনের যে অ্যাপ আছে, প্লে স্টোরে গিয়ে সেই অ্যাপটা ডাউনলোড করলে আপনারা সেখানে পেয়ে যাবেন। আর এটার লিংক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টেও আপনারা দেখতে পারেন। সেখানেও আপনারা হচ্ছে সেখান থেকেও জয়েন করতে পারেন। আমাদের এই ক্লাসগুলো অফলাইনেও হয়, অনলাইনেও হয়। আপনারা জয়েন করতে পারেন, কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা প্রত্যেকেই কানেক্টেড। তো সেখানে আপনারা যদি চান ফিউচারে কিছু হতে, তাহলে আপনারা নিশ্চয়ই আমাদের সাথে কানেক্ট করবেন। ওকে, আচ্ছা, নেক্সট। ওকে, তো এই যে চারটে পুরুষার্থ আমি বললাম, তার মধ্যে প্রথমটা হচ্ছে ধর্ম। এটা না খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কেন ইম্পর্টেন্ট আমি বলছি। না, এরপরে আমরা একটা কনসেপ্ট পড়বো, সিলেবাসে ছিল। দাঁড়াও এক মিনিট, লেট মি জাস্ট গো দেয়ার। হুম, হুম, আচ্ছা, ঋত, এই কনসেপ্টটা, ঋত, ইন্ডিয়ান ফিলোসফির যে ফার্স্ট ইউনিটটা আছে, ইন্ডিয়ান ফিলোসফি, সেখানে দেখবে একদম ফার্স্ট টপিকই আছে ঋত, ঋণ। হ্যাঁ, তো এই যে টপিকটা ঋত, এটার সাথে কানেক্টেড হচ্ছে এই ধর্মটা। ঠিক আছে, কারণ ইন্ডিয়ান ট্র্যাডিশনে এই যে ধর্মটার কথা আমি বললাম,
এই ধর্মটাকে কনসিডার করা হয় ঋতোর সাথে। কেন না, ঋতোটা হচ্ছে আমরা জানি যে বা পড়বো, যারা জানো না তারা পড়বে আগে আমার সাথেই, যে ঋতোটা কি না, ঋতোটা হচ্ছে একটা কাইন্ড অফ একটা মানে রুলার বা একজন প্রিন্সিপাল বলা যেতে পারে, একজন কলেজের প্রিন্সিপালের মতো, যে হচ্ছে পুরো জিনিসটাকে কন্ট্রোল করে। পুরো জিনিস বলতে, আচ্ছা এই যে ভগবান, আমরা জানি যে আমাদের প্রচুর মানে 33 কোটি ভগবানের কথা উল্লেখ আছে শাস্ত্রে, আরো বেশি থাকতে পারে। তো এই যে ভগবান, এদেরকেও তো কন্ট্রোল করতে হবে। মানে ধরো একটা কলেজে বিভিন্ন প্রফেসর আছে, ঠিক আছে, তো প্রিন্সিপাল কি করে যে তাদের ডিউটি অ্যালট করা থাকে বা তাদের ক্লাস অ্যালটমেন্ট থাকে, পুরো জিনিসটাকে কন্ট্রোল করে প্রিন্সিপাল। হ্যাঁ, এবার তার উপরেও হয়তো হায়ার কোনো অথরিটি আছে। তো এই যে জিনিসটা, এই হায়ার অথরিটি হচ্ছে ঋতু, ঠিক আছে, এবং সেই ঋতুর সাথেই কনসিডার করা হচ্ছে এই ধর্মকে, যে ঋতুর মতো। কারণ ঋতু কি করে, ঋতু হচ্ছে কসমিক অর্ডার, মরাল অর্ডার, আর হচ্ছে রিচুয়ালিস্টিক অর্ডার। মানে কসমিক ভাবে, কসমস মানে বিশ্ব, বিশ্বকে কন্ট্রোল করবে, মরাল গাইডেন্স দেবে, মানে কোন জিনিসটা করা উচিত, কোন জিনিসটা করা উচিত নয়, কোন কাজটা ঠিক, কোন কাজটা ভুল, এই গাইডেন্স দেবে। আর কি রিচুয়ালিস্টিক, কি কি রিচুয়ালস আছে আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশনে, প্রচুর রিচুয়ালস আছে। আমরা জানি যে প্রচুর যজ্ঞ আছে, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন যজ্ঞ হয়। তো এই যে জিনিসগুলো, এই সব জিনিসগুলোর গাইডেন্স দেয় হচ্ছে ঋতু। মানে ঋতুকে হচ্ছে একটা মানে টিচারের হিসাবে দেখা হয় ইন্ডিয়ান ট্র্যাডিশনে, এবং সেই ঋতুর সাথেই ধর্মকে হচ্ছে ইকুইভ্যালেন্ট কাইন্ড অফ বলা হয়, এর সাথে লিঙ্কড আছে ঋতুর। ওকে, সো ধর্ম কি, ধর্ম হচ্ছে আমাদের ফার্স্ট পুরুষার্থ। এই ওয়ার্ডটা ধর্ম, আমি বললাম ধর্ম ওয়ার্ডটা এসছে ধীর ধাতু থেকে, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে যে প্রিন্টিং এর ক্ষেত্রে, টাইপিং এর ক্ষেত্রে ডাইক্রিটিক্যাল মার্ক গুলো একটু আসে না এমএস ওয়ার্ডে। তো আমি বলে দিই যে যখন হচ্ছে যে ইউজুয়ালি তো লিখতে হয় না আমাদের এনটিএ তে, বাট স্টিল যেহেতু তোমরা প্রফেসর হবে, তো যখন তোমরা পড়াবে জিনিসটা ক্লিয়ার থাকতে হবে। যখনই আমরা ইন্ডিয়ান ফিলোসফিতে বা ইন্ডিয়ান জিনিসগুলো লিখি না ইংলিশে, ডাইক্রিটিক্যাল মার্ক গুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই পুরুষার্থ ওয়ার্ডটাতেও ছিল, এখানটায় আমি চেষ্টা করেছিলাম অ্যাড করার ফার্স্টে, বোধহয় অ্যাড করতে পেরেছিলাম। না, এখানেও লাগবে, আমি যখন যেখানে যেখানে পড়াবো সেখানটায় বলে দেবো পুরুষার্থ। হুম, ওই যে বানানটায় আছে না পুরুষার্থ, ওই জন্য ওইখানটায় একটু ডাইক্রিটিক্যাল মার্ক গুলো অ্যাড করতে হবে, ঠিক আছে। মানে ইউজুয়ালি লাগবে না, বাট জেনে রাখাটা জরুরি। ওকে, তো এখানে ধীর ধাতু থেকে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে ধী ধাতু থেকে আসছে ওয়ার্ডটা ধর্ম, এই ধী ধাতুর মানে কি আমি বললাম যে টু আপহোল্ড অর টু সাস্টেন অর টু নারিশ, মানে যেটা ধরে রাখছে কোনো জিনিসকে, যেটা কোনো জিনিসকে সাস্টেন করার জন্য হেল্প করছে, এবং যেটা কোনো জিনিসকে নারিশ করছে, ঠিক আছে। আচ্ছা, তো ধর্ম কি মিন করছে না, এটা মিন করছে দ্যাট which holds everything together, sustains creation, maintains harmony and upholds truth। তো ধর্ম কি করছে না, ধর্ম সব জিনিসকে হোল্ড করে রাখছে একসঙ্গে, প্রত্যেকটা জিনিসকে, ক্রিয়েশনকে সাস্টেইন করার জন্য হেল্প করছে, এবং হারমোনি মেনটেন করছে, একটা যাতে একতা মেনটেন করছে, হারমোনি মানে একটা একতা মেনটেন করছে, যাতে সবকিছু একসাথে নিয়ন্ত্রিত থাকে, কন্ট্রোলে থাকে, সেই জিনিসটাকে মেনটেন করা হচ্ছে। সো dharma stands for moral value, it signifies cultivation of virtues, it is a regulative principle। আচ্ছা, তো তার মানে কি, ধর্মটা কি রকম প্রিন্সিপাল, এটা একটা রেগুলেটিভ প্রিন্সিপাল। আমি পরের ক্লাসে যখন পিওয়াইকিউ গুলো দেখাবো, দেখবে এগুলো থেকে প্রত্যেকটা থেকে কোশ্চেন এসছে। আচ্ছা, আর একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, যে এই যে আমি বানিয়েছি যে নোটটা, সেই নোটটা তো তোমরা পেয়ে যাবে, কিন্তু এই যে হচ্ছে নোটটা, এটা ম্যাক্সিমাম জিনিসটাই হচ্ছে গাইডেড বাই কেদারনাথ তিওয়ারির যে বইটা আছে ইন্ডিয়ান এথিক্স এর, সেই বইটা আমি পরের দিন নামটা দেখে আসবো, আমার ঠিক নামটা মনে নেই, মানে রাইটারের নামটা মনে আছে, বইয়ের নামটা মনে নেই, আমি বলে দেবো। আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে শুধু কিন্তু নোট পড়লে হবে না। হুম, নোটের সাথে কিন্তু টেক্সট বুক পড়তে হবে, ঠিক আছে।
কেন না, আমি নিজে যেভাবে পড়েছি আমি সেভাবেই গাইড করব অবভিয়াসলি। টেক্সট বুকে কিন্তু নিজেকে লাইন বাই লাইনও পড়তে হবে। আমি যে নোটগুলো পড়াবো সেগুলো আমি ম্যাক্সিমাম টেক্সট বুক ওরিয়েন্টেডই পড়াই। অ্যান্ড আমি টেক্সট বুক নিজে এখানেও দেখিয়ে দেখিয়ে পড়াবো, কারণ অনেক জায়গায় টেক্সট বুক থেকেই একদম লাইন বাই লাইন কোশ্চেন আসে। তো সেগুলো ঠিক আছে, কিন্তু নিজেকেও কিন্তু পড়তে হবে। মানে আমি যেটা ধরো পড়ালাম সেটার উপর কিন্তু বেস করে নিজেকেও ডিফারেন্ট ডিফারেন্ট বই ঘেটে দেখতে হবে, ঠিক আছে? কারণ এটা কিন্তু একটা মানে কি বলবো, একটা একটা ইম্পর্টেন্ট অ্যান্ড একটা মানে কোনো কন্ট্রোল নেই সিলেবাসের। মানে আমি জানি না যে কোন জায়গা থেকে কোন ভাবে কোশ্চেন আসবে। আমি যখন একজন স্টুডেন্ট হিসেবে পরীক্ষা দিতে বসবো আমি জানি না সেটা। আমি হয়তো পুরো সিলেবাস পড়েছি বাট স্টিল আমি জানি না, রাইট? কারণ প্রচুর অথর আছে, প্রচুর বই আছে, অথেন্টিক প্রচুর বই আছে। সেই জন্য আমাকে খুঁটিয়ে খাটিয়ে প্রত্যেকটা জায়গা থেকে পড়তে হবে, অ্যান্ড আমার কাছে যতগুলো সোর্স আছে বইয়ের আমি সব রেফার করে দেবো। ওকে, আচ্ছা। So, it is a regulative principle which discriminates between good and bad, right and wrong. আচ্ছা, এই জিনিসটা আমরা ঋতুর ক্ষেত্রেও পাবো, যে ঋতু ডিসক্রিমিনেট করে, পার্থক্য করে গুড আর ব্যাড এর মধ্যে। সরি। ইন পুরুষার্থ, ধর্ম জেনারেলি মিনস দা সামান্য অ্যান্ড বিশেষ। আচ্ছা, এখানে কি বলছে? ধর্ম এখানে কি মিন করছে? ধর্ম বলতে এখানে দুটো ধর্মকে বোঝাচ্ছে, একটা হচ্ছে আমাদের সামান্য ধর্ম, আর একটা হচ্ছে আমাদের বিশেষ ধর্ম, ঠিক আছে? এই দুটো ধর্মকে এখানে মিন করছে। আচ্ছা, সামান্যটা কি ধর্ম? সামান্যটা হচ্ছে যেটা আমাদের জেনারেল ডিউটি। আর বিশেষ ধর্মটা কি? বিশেষ ধর্মটা হচ্ছে যেটা আমাদের কাস্ট অ্যান্ড আশ্রম অনুযায়ী ধর্ম। এই জিনিসটা একটু ডিটেলসে বলতে হবে। আচ্ছা, দাঁড়াও। ওকে। সো সাধারণ ধর্ম আর বিশেষ ধর্ম। আচ্ছা, এই দুটো ধর্ম কি? না, এই দুটো ধর্ম হচ্ছে ধর্মের দুটো পার্ট। অ্যাকচুয়ালি সামান্য বা সাধারণ ধর্মও বলা হয় এটাকে। হুম, সাধারণ ধর্ম বলা হয়, আর আরেকটা হচ্ছে বিশেষ ধর্ম। তো সামান্য বা সাধারণ ধর্ম কি? না, প্রত্যেকটা, আমি বললাম এটা ইন্ডিয়ান ট্র্যাডিশন, ঠিক আছে? মানে বৈদিক টাইম বা বৈদিক পিরিয়ড বা উপনিষদিক যে পিরিয়ড সেই টাইমের কথা বলা হচ্ছে। তো সেই টাইমে কি হতো না, আমরা জানি যে আমাদের আহ বর্ণ আশ্রমের ডিভিশন ছিল, কাস্টের ডিভিশন ছিল। আমরা জানি যে আমাদের 4টে কাস্ট আছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। আর আশ্রম আছে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। তো এই যে 4টে বর্ণ, কাস্ট আর আশ্রম আছে, এই 4টে অনুযায়ী এদের ডিফারেন্ট ডিফারেন্ট ডিউটিস ছিল, ডিফারেন্ট ডিফারেন্ট রোলস ছিল। সেগুলোই তাদেরকে ফলো আপ করতে হতো, কিন্তু সেগুলো হচ্ছে সব তাদের বিশেষ ধর্ম। আর কিছু জেনারেল ডিউটিস ছিল, যেগুলো হচ্ছে প্রত্যেকটা পার্সনকে তাদের কাস্ট অ্যান্ড অর্ডার ছাড়া প্রত্যেককে, মানে কি বলে, দে হ্যাভ টু বর্ন টু বি ফুলফিল দ্যাট ডিউটিস। করতেই হবে, কোনো রকম তাদের কাছে হচ্ছে যে কি বলে, কোনো রকম তাদের কাছে চারা ছিল না যে সেই ডিউটিটা তারা ফুলফিল করবে না। এগুলো করতেই হবে। সেই যে জেনারেল ডিউটি, যেটা প্রত্যেকটা কাস্ট অ্যান্ড অর্ডারের নির্বিশেষে প্রত্যেকটা পার্সন হ্যাজ টু বি ফলোড, দ্যাট ইজ দা হচ্ছে সামান্য অর্থাৎ সাধারণ ধর্ম। এইটা সাধারণ ধর্ম বা সামান্য ধর্ম, একই, এই দুটো নামেই আসে জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, তো সাধারণ ধর্মটা কি? বললাম যে প্রত্যেকটা মানুষের যেটা জেনারেল ডিউটি সেটা হচ্ছে সাধারণ ধর্ম। তো এই সাধারণ ধর্মতে মনু যে আছে, শাস্ত্রকার মনু, তো তিনি হচ্ছে 10টা সাধারণ ধর্মের কথা বলেছেন, যেটা বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা পার্সন হ্যাজ টু বি ফলোড। সেইটা ফলোড বাই, সেইটা বলছে কি? বলছে না, সাধারণ ধর্ম ইজ দ্য ইউনিভার্সাল, প্রত্যেকের জন্য কমন মরাল ডিউটিস and ethical principle that apply to all people regardless of their caste or the stage of life. কাস্ট মানে বর্ণ,
আর স্টেজ অফ লাইফ মানে আশ্রম। আচ্ছা, তো মনু স্মৃতি লিস্টেড 10 সাধারণ ধর্ম অর ইউনিভার্সাল এথিক্যাল ডিউটিস অ্যাপ্লিকেবল টু অল। তার মানে এই যে 10টা সাধারণ ধর্মের কথা বলা হচ্ছে, সরি, এটা প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, প্রত্যেকটা পার্সন, কোনো ডিভিশনে এটা যাবে না, ঠিক আছে, প্রত্যেককে এটা পালন করতে হবে। আচ্ছা, ওকে, যেমন হচ্ছে আমাদের পেপার 1 এর সিলেবাসটা প্রত্যেকের ক্ষেত্রে সেম, আর তারপর পেপার 2 এর সিলেবাসটা প্রত্যেকটা পার্সনের ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট অনুযায়ী প্রেফারেন্স অনুযায়ী চেঞ্জ হতে থাকে, তেমনি পেপার 1টা হচ্ছে আমাদের সামান্য বা সাধারণ ধর্ম, আর পেপার 2টা হচ্ছে আমাদের বিশেষ ধর্ম। ওকে, আচ্ছা, সো ফার্স্ট হচ্ছে ধৃতি। ধৃতি, আচ্ছা, কেন আমি এখানে পাশে বাংলাগুলো লিখছি, কারণ এগুলো অ্যাকচুয়ালি সংস্কৃত ওয়ার্ড, তো তো বাংলাগুলো লিখলে যদি অসুবিধা না হয় যাতে, সেই জন্য লিখে দিচ্ছি। আচ্ছা, ওকে, সো ধৃতিটা কি না, ধৃতিটা হচ্ছে পেশেন্স, স্টেডফাস্টনেস অ্যান্ড এন্ডুরেন্স। আচ্ছা, তো কি বলছে, ধৃতি, ক্ষমা, দম, আস্তেয়া, শৌর্য, ইন্দ্রিয় নিগ্রহ, ধী, বিদ্যা, সত্যা, আক্রোধ, এই 10টার কথা বলেছে। এই 10টা কি কি? আচ্ছা, ধৃতিটা কি? পেশেন্স। আচ্ছা, এই দেখো, আমরা এই যে পরীক্ষা দিই, নেট সেটের পরীক্ষা বলো বা গেটের পরীক্ষা বলো বা যে কোনো গভর্নমেন্ট এক্সামেরই পরীক্ষার কথা যদি বলি, তো সেক্ষেত্রে এই ফার্স্ট রুলটা ভেরি ইম্পর্টেন্ট, পেশেন্স। কারণ ধরো আমার মনে হলো এবার পরীক্ষা দিয়ে হয়তো আমি খুব ভালো পরীক্ষা দিয়েছি, বাট দেখা গেল যে কাট অফ এমন এলো যে আমার হয়তো 1 নম্বরের জন্য বা 2 নম্বরের জন্য হলো না, এক্সামটা ক্লিয়ার হলো না। তো এবার কিছু পার্সন যারা চায় যে এই এক্সামটা ক্র্যাক করবই, তারা হয়তো নেক্সট বারও অ্যাটেম্প দেবে, বাট যারা হয়তো ভাবছে দূর কি হবে দিয়ে, তারা আর দেবে না। তার মানে তাদের পেশেন্স নেই। তো লো পেশেন্স হলে হবে না, পেশেন্স আমার একদম হাই থাকতে হবে, তবেই আমি কোনো কাজ করতে পারবো, রাইট? এখানে এগুলো কেন বলা আছে? এগুলো বলা হচ্ছে, এগুলো আমাদের প্রত্যেকটা পার্সনের লাইফের হচ্ছে একটা লেসন। তো এগুলো ফলো করলে আমি হায়ার গোলে পৌঁছতে পারবো, দ্যাট ইজ মোক্ষ। হায়ার গোল অব্দি পৌঁছতে হলে আমাদের এগুলো ফলো করতে হবে। ওকে, আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে ধৃতি বা পেশেন্স, সেকেন্ড হচ্ছে ক্ষমা বা ফরগিভনেস, ক্ষমা। সংস্কৃতটা হচ্ছে ক্ষমা, বাংলায় ক্ষমা, ফরগিভনেস। ওকে, সো দ্যাট মিনস এবিলিটি টু ফরগিভ আদার্স। আচ্ছা, দেখো, যখন তুমি হায়ার গোলে পৌঁছতে চাইছো, তুমি মোক্ষ চাও, হুম, তো তুমি মোক্ষ চাইছো, এদিকে ও আমাকে এটা বললো, এই বন্ধুটা আমাকে এই করলো, এই যদি তোমার মাথায় চলতে থাকে, তো তুমি সবসময় সেই দিকে ইনভলভ হয়ে যাবে, তুমি ভুলেই যাবে যে তোমার ফোকাস কোনটা, তোমার পারপাস কোনটা বা গোল কোনটা, রাইট? তো যদি না তোমার মধ্যে এই এবিলিটিটা থাকে লোককে ক্ষমা করার, তাহলে কিন্তু তুমি আগে এগোতে পারবে না। তো এটা সেই জন্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ডিউটি, যে তোমার মধ্যে এই এবিলিটিটা থাকতে হবে। প্রথমে তো ধৈর্য থাকতে হবে প্রত্যেকটা সিচুয়েশনকে লিড করার জন্য, সেকেন্ড হচ্ছে এবিলিটি থাকতে হবে কিসের না, লোককে ফরগিভ করা, ঠিক আছে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এগুলো কেন দরকার না, এগুলোর সবকটার কিন্তু তোমার হচ্ছে যে কি বলে, সিরিয়াল ওয়াইজ আসে, হ্যাঁ, সিকোয়েন্স আসে প্রত্যেকটারই। আচ্ছা, দম কি? দম হচ্ছে সেলফ কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করা, একদম খুব ইম্পর্টেন্ট। এরকম ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়, যে যেমন ডিসেম্বরের এক্সামটা হলো 2 জানুয়ারি, হ্যাঁ, তো ডিসেম্বরের এক্সামটা ক্রিসমাসের টাইমে প্রত্যেকেই ঘুরতে গেল, 31 প্রত্যেকেই গেল ঘুরতে, কিন্তু যাদের 2 জানুয়ারি এক্সাম ছিল তারা তো যায়নি, ঠিক আছে, কেন না, তারা সেলফ কন্ট্রোল করলো যে আগে পরীক্ষাটা দিয়ে দিই তারপর ঘুরতে যাব। তো সেলফ কন্ট্রোলও ভেরি ইম্পর্টেন্ট লাইফে। ওকে, সো কন্ট্রোল ওভার ওয়ানস মাইন্ড অ্যান্ড অ্যাকশন, অ্যাকশনে কন্ট্রোল থাকতে হবে এবং মাইন্ডেও আমার কন্ট্রোল থাকতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। থার্ড হলো ফোর্থ, অস্তেয়, সরি, নন স্টিলিং, নট টেকিং হোয়াট ইজ নট ফ্রিলি গিভেন। আচ্ছা, এটা আমরা এবার এই অস্তেয় জিনিসটা আবারও পড়বো, জৈন এথিক্সে পড়বো, বুদ্ধিস্টে পড়বো। তো কি বলছে না, যেটা তোমার নয় সেটা তুমি গ্রহণ করবে না। মানে ধরো এরকম অনেক সময় হয় যে কোনো একটা জিনিস
তোমার নয়, মানে যেমন ইউজুয়ালি হয় প্রপার্টির ক্ষেত্রে হয় যে কোনো প্রপার্টিটা তোমার নয়, বাট তুমি সামহাও কোনো ট্রিক্স করে অন্যের প্রপার্টি নিয়ে নিলে, রাইট? তো সেইটা নিলে সেটা তুমি নিয়ে নিতেই পারো লাইফলি, কিন্তু সেটা নিলে তোমার হায়ার গোল বা মোক্ষ তুমি হচ্ছে কিন্তু ডিজায়ার করতে পারো না যে তোমার মোক্ষ হবে। মানে কেউ যদি ভাবে যে আমি হচ্ছে অন্যের প্রপার্টি নিয়ে নিলাম, বা অন্যকে, এই যে প্রথমে বললো যে পেশেন্স থাকতে হবে, ক্ষমা করতে হবে, আমি এগুলো কিছুই মানলাম না অ্যান্ড আমি হচ্ছে যে আমার মোক্ষ হবে, তাহলে কিন্তু পসিবল নয়। ঠিক আছে? আচ্ছা, সো ফিফথ হচ্ছে শৌচা বা পিওরিটি। আচ্ছা, এই যে শৌচ বা সুচিতা, এইটা কি? না, এইটা হচ্ছে পিওরিটি। কিসের পিওরিটি? না, ফিজিক্যাল আর মেন্টালিটি। মানে আমার হচ্ছে আমাকে পিওর থাকতে হবে, মেন্টালিও এবং ফিজিক্যালিও। ঠিক আছে? মানে আমার মাইন্ডে কোনো টাইমেই না আমি কারোর ব্যাপারে খারাপ কথা ভাববো, না আমি খারাপ কথা বলবো, না আমি কোনো খারাপ অ্যাকশন পারফর্ম করব। ঠিক আছে? তো এই যে জিনিসটা যে কন্ট্রোল করা, দ্যাট ইজ হচ্ছে মাইন্ডে করতে হবে। তো মাইন্ডেও যেমন আমার পিওরিটি দরকার, তেমনি আমার বডিতেও পিওরিটি দরকার। সো দ্যাট ইজ হচ্ছে শৌচম। অ্যান্ড সিক্স হচ্ছে ইন্দ্রিয় নিগ্রহ, সেন্স কন্ট্রোল। আমাকে আমার সেন্স অর্গানের উপর কন্ট্রোল রাখতে হবে। ঠিক আছে? সো রিস্ট্রেনিং দ্য সেন্সেস ফ্রম ইন্ডালগেন্স। তো কি বলছে না, ইন্দ্রিয় নিগ্রহ হচ্ছে আমাকে আমার যে ছটা সেন্স অর্গান আছে, আমরা জানি যে আমাদের হচ্ছে পাঁচটা এক্সটার্নাল সেন্স অর্গান আছে আর একটা ইন্টারনাল সেন্স অর্গান আছে। ঠিক আছে? তো এই যে সেন্স অর্গান গুলো আছে, এগুলোর উপর আমাকে কন্ট্রোল রাখতে হবে। আর সেভেন হচ্ছে ধি, দ্যাট ইজ হচ্ছে রিজন অর ইন্টেলেক্ট, which is intellectual efficiency and understanding. তো ধীটা কি? না রিজন। এরপর আসবে ধী বিদ্যা। তো ধীটা কি? না রিজন, মানে আমাকে রিজনিং থাকতে হবে, আমার বুদ্ধি থাকতে হবে, বা উইজডম যেটা বলে জ্ঞান, সেইটা হচ্ছে ধী। ঠিক আছে? কিসের জন্য? না প্রত্যেকটা জিনিসকে আন্ডারস্ট্যান্ড করার জন্য। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি? নেক্সট হচ্ছে বিদ্যা, নলেজ অর উইজডম। এই, আচ্ছা, ধীটা কি হলো? না ধীটা হলো আমার কিন্তু ইন্টেলেক্ট, মানে আমি কোন একটা জিনিস বুঝছি, এই ধরো আমি কোন একটা জিনিস বলছি, তোমরা সেটা পড়াটা বুঝছো, দ্যাট ইজ হচ্ছে ধী, আন্ডারস্ট্যান্ডিং। এন্ড যখন তুমি বুঝলে, বুঝে তুমি নিজে জিনিসটা পড়লে, পড়ে নিয়ে তুমি জিনিসটা নিজে কাউকে বোঝাচ্ছ, তার মানে তোমার জ্ঞান হয়েছে, দ্যাট ইজ হচ্ছে বিদ্যা, উইজডম। wisdom. So pursuit of true knowledge. আচ্ছা, নাইন কি? নাইন হচ্ছে সত্য। সত্য কি? না হচ্ছে ট্রুথফুলনেস। ট্রুথফুলনেস বা অ্যাডারেন্স টু ট্রুথ। আচ্ছা, সবসময় অবভিয়াসলি তুমি যখন হায়ার গোল রাখছো, তো সত্য কথা তো বলতে হবে, মানে নট লাইক সত্য কথা, তোমার লাইফটাই হচ্ছে ট্রুথফুল থাকতে হবে। কোনো কাজ তুমি ইল্লিগাল করতে পারবে না, মানে করতে পারো তুমি, বাট তাহলে তোমার আর মোক্ষ অব্দি পৌঁছানো হবে না। তুমি করতেই পারো, কিন্তু তাহলে তোমার হায়ার গোলে তুমি পৌঁছতে পারবে না, যেটা তোমার পারসুয়েবল গোল সেটাতে পৌঁছতে পারবে না। ওকে, সো অ্যান্ড হচ্ছে আক্রোধ, মানে অক্রোধ, মানে অ্যাঙ্গার, মানে কোনো একটা কথা কেউ বললো, মাথা গরম হয়ে গেল, তাকে গিয়ে আমি হচ্ছে যে তাকে মার্ডার করে দিলাম। এরকম করলে তো হবে না, তাহলে তো আমার হচ্ছে আমি ক্রিমিনালি হয়ে গেলাম, রাইট? তো তার মানে আমাকে আমার হচ্ছে যে অ্যাঙ্গারের উপর কন্ট্রোল রাখতে হবে। ওকে, সো ফ্রিডম ফ্রম ওয়ার্থ। ওকে, সো দিস ডিউটিস আর নট স্পেসিফিক টু এনি ক্লাস। এইটা কিন্তু কোনো ক্লাসের জন্য স্পেসিফিক নয় যে একে ফলো করতে হবে, ওকে ফলো করতে হবে, কারোর জন্য কিন্তু স্পেসিফিক নয়। অ্যান্ড কোনো স্টেজ, মানে কোনো আশ্রমের লোকেদের জন্য স্পেসিফিক নয়। ঠিক আছে? অফ লাইফ, বাট আর ফর অল পিপল, প্রত্যেকটা পার্সনের জন্য এটা ইম্পর্টেন্ট। So they establish the core principle for righteousness, living or dharma. তাহার মানে তারা হচ্ছে এই প্রিন্সিপাল গুলোর কথা কেন বলছে? না এগুলো হচ্ছে 10টা এমন ডিউটি যেটা প্রত্যেকটা পার্সনকে তার ধর্ম পালন করা, তার ধর্ম। ঠিক আছে? এটা হচ্ছে সাধারণ ধর্ম। আচ্ছা, আচ্ছা, এটাতে কারোর কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। যদি কোনো কিছু না বোঝা যায় সেটাও জিজ্ঞেস করতে পারো, আমি আবার রিপিট করে দেবো। সরি। ওকে,
নেক্সট হচ্ছে বিশেষ ধর্ম। আচ্ছা, আমি বললাম যে বিশেষ ধর্মের ডিভিশনটা কি হচ্ছে না, কাস্ট অ্যান্ড আশ্রম অনুযায়ী, হ্যাঁ, বর্ণ আর আশ্রম অনুযায়ী ডিভিশনটা হচ্ছে। কাস্ট মানে বর্ণ, আমি বললাম ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। আর আশ্রমে কি হচ্ছে, ব্রহ্মচার্য, গার্হস্থ, বানপ্রস্থ আর হচ্ছে সন্ন্যাস। ঠিক আছে। আচ্ছা, ওকে। সো বিশেষ ধর্ম, বিশেষ ধর্ম কি, it refers to the personal and special duties or responsibilities assigned to each individuals in Indian philosophy according to their varna and their ashrama. So যেটা বললাম, তো বর্ণ ধর্মতে কি আছে, ফার্স্ট হচ্ছে ব্রাহ্মণ। আচ্ছা, তাহলে আমরা জানি যে যারা ব্রাহ্মণ তাদের কথা বলা হচ্ছে। আচ্ছা, আমরা জানি যে ব্রাহ্মণরা কি কাজ করতো না, তাদের ডিউটি ছিল হচ্ছে পুজো অর্চনা করা, পুজো অর্চনা করা, পড়ানো, হ্যাঁ। কারণ আমরা দেখেছি মহাভারতেও যে গুরুগৃহে গিয়ে তারা থেকে পড়াশুনো করতো, তো ওই যে আচার্য ছিলেন তিনি ব্রাহ্মণ ছিলেন। তারপরে যেটা ক্ষত্রিয়, ক্ষত্রিয়তে আমরা জানি যে তারা কি করে, তারা যুদ্ধ করে, ঠিক আছে। তো তারা যুদ্ধ করে, এই যে অর্জুন, এরা ক্ষত্রিয় বর্ণের ছিল। যারা বৈশ্য তারা কি করে না, তারা ব্যবসা বাণিজ্য করে। আর যারা শূদ্র, আগেকার অনুযায়ী মানে বৈদিক ট্রেডিশন অনুযায়ী কি হয় না, শূদ্রদের ডিউটি ছিল বাকি যে তিনটে বর্ণ তাদেরকে সার্ভ করা, মানে তাদের হচ্ছে ফাই ফরমাস খাটা, তারা যা বলবে সেটা করা, সেটা বাদে আর কিছু করা যাবে না। এটা তাদের ডিউটি ছিল, ডিউটি অ্যাসাইন ছিল। ওকে। সো ব্রাহ্মণ যারা, ব্রাহ্মণদের কি, আচ্ছা, এবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। আহ এই যে এই জিনিসগুলো ডিটেলসে আমি কেন পড়াচ্ছি, মানে এটা তো আমরা ছোটবেলাতেও পড়েছি, এগুলো জানি। এগুলো ডিটেলসে পড়ার দরকার হচ্ছে, ওই যে আমি বললাম ইউনিট 1 আর ইউনিট 3 কানেক্টেড। কেন কানেক্টেড দেখো, কি লেখা আছে, স্ট্রিক্টলি হ্যাভ সত্যগুণ। সত্যগুণ মানে কি, আচ্ছা, তো আমরা জানি সাংখ্য দর্শনে, হ্যাঁ, সাংখ্য দর্শন কি স্কুল, সাংখ্য দর্শন হচ্ছে আমাদের অর্থোডক্স সিস্টেম। ইন্ডিয়ান ফিলোসফির যে ডিভিশন আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি একটু অল্প করে, আমি একদম শর্টে লিখছি, হ্যাঁ। ইন্ডিয়ান ফিলোসফির যে ডিভিশন আছে, অর্থোডক্স আর হচ্ছে হেট্রোডক্সের, এই অর্থোডক্স সিস্টেমে হচ্ছে হু বিলিভড ইন দ্য এক্সিস্টেন্স অফ বেদা, অফ বেদা, ঠিক আছে। আর হেট্রোডক্স হচ্ছে who did not believe in the existence of Veda. আচ্ছা, এইটা ডিভিশন, মানে হেটেরোডক্স আর অর্থোডক্সের ডিভিশনটা কিন্তু এরকম নয় যে অর্থোডক্স মানে যারা হচ্ছে ভগবানে বিশ্বাসী বা ঈশ্বরে বিশ্বাসী, গডে বিলিভ করে, অর্থোডক্স মানে সেটা। আর হেটেরোডক্স মানে যারা গডে বিলিভ করে না, এরকম কিন্তু নয়। এখানে ডিভিশনটা হয় হচ্ছে বেদের এক্সিস্টেন্সে। আমরা এই ডিভিশনটা আরো ভালোভাবে পড়বো যখন আমরা ইন্ডিয়ান ফিলোসফি ইউনিট 1টা স্টার্ট করব, তখন আমরা আরো ডিটেলসে পড়বো। এখন এটা না বললে ঠিক আমি এই এই জিনিসটা হচ্ছে যে ডিসকাস করতে পারবো না, সেই জন্য এটা একটু বলা জরুরি। আচ্ছা, ওকে। সো তো এই যে অর্থোডক্স সিস্টেম, তো আমরা জানি যে এই অর্থোডক্স সিস্টেমের মধ্যে, আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, ওকে। সো এই যে অর্থোডক্স সিস্টেম, এই অর্থোডক্স সিস্টেমের মধ্যে আমরা জানি যে 6টা স্কুল আছে। সেই 6টা স্কুল কি কি না, ন্যায় বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা।
আর হচ্ছে বেদান্ত। ঠিক আছে, ওকে। তো এই 6টা স্কুল আছে, তার মধ্যে এই সাংখ্য স্কুলটা নিয়ে আমার দরকার। আচ্ছা, সাংখ্য স্কুলটা, ঠিক আছে। আচ্ছা, তো এই সাংখ্য স্কুলটাতে কি বলা হয় না, সাংখ্য স্কুলে বলা হয় তিনটে হচ্ছে যে গুণের কথা বলা হয়, তিনটে গুণ বলছে যে প্রত্যেকটা, ফার্স্টে বলি যে দুটো তত্ত্বের কথা বলা হয় সাংখ্য দর্শনে, ঠিক আছে। একটা হচ্ছে প্রকৃতি আর একটা হচ্ছে পুরুষ, দুটো তত্ত্বের কথা বলা হয়, প্রকৃতি আর পুরুষ। ঠিক আছে, তো এই পুরুষের তিনটে গুণের কথা বলা হয়, সত্য, রজ আর তম। সত্য, রজস আর তমস, ঠিক আছে। এই তিনটে গুণ কি, এগুলো আমরা আরো পড়বো, ডিটেলসে পড়বো, হ্যাঁ। তোমরা আমার ইন্ডিয়ান ফিলোসফির যখন ক্লাস নেব, সেটাতে তোমরা দেখবে যে আমি আরো ডিটেলসে এগুলো একদম ডেপথে, কারণ এগুলোর না আহ, যে শ্লোকটা আছে, যে শ্লোকটা গিভেন আছে তোমার, ইয়ে ঈশ্বর কৃষ্ণ দিয়েছেন, সেই শ্লোকটা তুলে তুলে আসে যে এটার পর কোন ওয়ার্ডটা, মানে সিকোয়েন্সটা, অর্ডারটা মেনশন করে দেয় যে এটা আছে, এটা চুজ করো, হ্যাঁ, যে এই সিকোয়েন্সটা কোনটা হবে, এরকম আসে। আচ্ছা, তো সেই জন্য ওগুলো ডিটেলসে করতে হবে, তো তার জন্য তো অবভিয়াসলি টেক্সট বুক তো দরকার। আচ্ছা, ওকে। তো যেটা বলছিলাম, হ্যাঁ, এই তিনটে গুণ সত্য, রজ আর তম। তো কি, সত্য গুণটা হচ্ছে একটা, উম এই গুণটা যে পার্সনের মধ্যে থাকবে সে হচ্ছে খুবই কাম, শান্ত প্রকৃতির, কাম। রজস গুণটা যার মধ্যে থাকবে সে হচ্ছে একটু চঞ্চল প্রকৃতির, ঠিক আছে। আচ্ছা, এমন নয় যে আহ কোনো মানুষের মধ্যে সত্য গুণ থাকলে তার মধ্যে রজগুণ থাকবে না, এরকম কিন্তু নয়, ঠিক আছে। বা রজগুণ থাকলে তমগুণ থাকবে না, কিংবা তিনটে গুণও থাকতে পারে, ঠিক আছে, এই জিনিসটা। আর এই তিনটে গুণের কথা আমরা যোগ দর্শনেও পাবো। আচ্ছা, তো এই যে সত্ত্বগুণটা, এই সত্ত্বগুণটা কি না, এই সত্ত্বগুণটা কি হচ্ছে একটু শান্ত, আর রজগুণটা একটু চঞ্চল প্রকৃতি, ঠিক আছে। রজগুণটা যে পার্সনের থাকে তার একটু চঞ্চল মনোভাব থাকে, আর তমস গুণটা হচ্ছে আলস্য, হ্যাঁ, মানে একটু ভারী টাইপ অফ, মানে যার মধ্যে এই তমস গুণটা থাকবে তার হচ্ছে কোনো কাজ করতে ইচ্ছা করবে না। আহ ধরো এরকম কোনো অ্যাসপিরেন্ট আছে যে হয়তো মাল্টিপল টাইমস হয়তো কোনো এক্সাম দিচ্ছে, বাট স্টিল তার হয়তো ক্র্যাক হচ্ছে না, তার আর ইচ্ছাই নেই অ্যাটেম্প্ট করার, ঠিক আছে। তো তার মানে কি, তার মধ্যে একটা আলস্য ভাব চলে এসছে, দ্যাট ইজ তমস গুণ, ঠিক আছে। এবং এই তিনটের যে একসাথে, তিনটেকে একসাথেই বলা হয় প্রকৃতি, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এই যে ব্রাহ্মণ, যেটা আমরা পড়ছিলাম অ্যাকচুয়ালি, এই যে ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ যিনি হবেন তার মধ্যে কি হবে না, সত্ত্বগুণ থাকবে স্ট্রিক্টলি, শুধুমাত্র মানে সত্ত্বগুণ প্রবল হবে তার মধ্যে, তার মধ্যে একদম শান্ত প্রভাবের হবে, তিনি জ্ঞানী ব্যক্তি হবেন, তিনি হবেন ব্রাহ্মণ। আচ্ছা, সো কোয়ালিটিস কি ব্রাহ্মণের না, সম, মানে তার শান্ত, আমি বললাম শান্ত হবে, দম থাকবে, মানে সেলফ কন্ট্রোল থাকবে, তার নিজের উপর কন্ট্রোল থাকবে। আচ্ছা, তপস, মানে তপস্যা করা, সংযম। তপস্যা মানে কি, ধরো আমরা জানি যে কোনো ঋষি হচ্ছে ধ্যান করছে বা তপস্যায় বসেছে, তার মানে কি একটা কোনো জিনিসে সংযম করা, ঠিক আছে, সেই জিনিসটা হচ্ছে তপস। আচ্ছা, তারপর হচ্ছে শৌচ, আমরা একটু আগে পড়লাম যে পিওরিটি, পিওরিটি মানে শুধুমাত্র কিন্তু বডিলি নয়, মাইন্ডের, মানে ফিজিক্যাল মেন্টাল পিওরিটি, হ্যাঁ, মানে যেমন দেহেরও শুদ্ধি হবে তেমনি আন্তর মনেরও শুদ্ধি হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে জ্ঞানা, উইজডম, জ্ঞান, বিজ্ঞান, নলেজ। আচ্ছা, এদের ডিউটি কি, ব্রাহ্মণদের ডিউটি কি না, স্টাডিং অ্যান্ড টিচিং অফ দ্য বেদা। আমি বললাম যে এটা যেহেতু বেদিক পিরিয়ডের, তো তখন কিন্তু কোনো রকম টেক্সট বুক আলাদা কিছু ছিল না, বেদই ছিল। আর আমরা জানি যে বেদের কিন্তু মানে কিভাবে পড়া হতো না, শুনে শুনে পড়া হতো, হ্যাঁ, টিচারের মুখ থেকে বা গুরুর মুখ থেকে শুনে শুনে পড়া হতো, সেই জন্য বেদের আদার নেম অফ বেদা ইজ শ্রুতি। ওকে, সো
তাহলে এর ডিউটি কি না স্টাডিং অ্যান্ড টিচিং অফ দ্য বেদা, পারফরমেন্স অফ স্যাক্রিফাইসেস, যজ্ঞ, গিভিং অ্যান্ড অ্যাকসেপ্টিং অ্যান্স। আচ্ছা, তো ব্রাহ্মণদের কাজ হচ্ছে অবভিয়াসলি যজ্ঞ করা। আমাদের এই যে পুজো অর্চনাও হয় তাতেও আমরা জানি যে ব্রাহ্মণ যারা পণ্ডিত হয় তারা এসে পুজো অর্চনা করে। হ্যাঁ, এবং তারা হচ্ছে যে কোনো কেউ কিছু দান দিলে সেটা একসেপ্ট করবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা গেল ব্রাহ্মণ। নেক্সট হচ্ছে ক্ষত্রিয়, ক্ষত্রিয়। আচ্ছা, ওটাতে হচ্ছে কোন পার্সন হবে ব্রাহ্মণ যার মধ্যে সত্ত্বগুণ প্রবল থাকবে। হুম। আচ্ছা, ক্ষত্রিয় কোন পার্সন হবে যার মধ্যে সত্ত্ব মিশ্রিত রজস গুণ থাকবে, সত্ত্ব মিশ্রিত রজস প্রধান, সত্ত্ব মিশ্রিত রজগুণ। ঠিক আছে, সত্ত্ব মিশ্রিত রজগুণ থাকবে যার মধ্যে, সেই পার্সন হবে ক্ষত্রিয়। আচ্ছা, আমরা জানি যে ক্ষত্রিয় যে হয়, যে ক্ষত্রিয় মানে যারা ব্রাহ্মণের হয় তারা তো পুজো অর্চনা করে, যারা হচ্ছে ক্ষত্রিয় বর্ণের হয় তাদের ডিউটি হচ্ছে যুদ্ধ করা। যেমন আমরা পড়বো ইন্ডিয়ান এথিক্সেই আছে স্থিতপ্রজ্ঞ গীতার কর্মযোগ। তো সেখানে এই যে গীতাতে বলা হয়, কৃষ্ণ বলেন অর্জুনকে যে তোমার ধর্ম হচ্ছে যুদ্ধ করা, তোমার ডিউটি। যেমন আমার ডিউটি অ্যাজ আ টিচার পড়ানো, তোমাদের ডিউটি অ্যাজ আ স্টুডেন্ট পড়া। ঠিক আছে, কেউ ডক্টর হলে তার ডিউটি অ্যাজ আ ডক্টর পেশেন্টসকে দেখা। তো এই যে জিনিসটা, এই জিনিসটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো তাহলে কি হচ্ছে যে এদের ডিউটি হচ্ছে কি না, এদের ডিউটি কিন্তু হচ্ছে যে যুদ্ধ করা বা হচ্ছে হিরোইজম দেখানো, ক্ষত্রিয়। আচ্ছা, এই যে আমরা চারটে পড়ছি না, এটা আমরা প্লেটোর হচ্ছে যে আইডিয়াল স্টেটের মধ্যেও পাবো। ইউনিট 8-এ সোশ্যাল পলিটিক্যাল যে দিকটা আছে ওয়েস্টার্নের, সেখানে আমরা প্লেটোর আইডিয়াল স্টেটের মধ্যেও এই চারটে ডিভিশনের সাথে উনি কিভাবে আইডিয়াল স্টেটকে দেখাচ্ছেন সেটাও আমরা পাবো। আচ্ছা, ওকে। সো ক্ষত্রিয় বর্ণের কোয়ালিটি কি, কি কি কোয়ালিটি হবে না আমি বললাম সত্ত্ব মিশ্রিত রজগুণ থাকবে। তার মানে এই যে পার্সনটা হবে, ইনি শান্ত তো হবেন কিন্তু এনার মধ্যে একটু আহ রজস গুণও থাকবে। মানে যদি শুধুমাত্র সে শান্তিই চায় তাহলে তো তার পক্ষে পসিবল হবে না যুদ্ধ করা। তো তার মধ্যে সেই জন্য রজগুণও থাকবে। ওকে, সো কোয়ালিটি হচ্ছে হিরোইজম, স্টেডিনেস, কারেজ থাকতে হবে, ব্রেভ হতে হবে তাকে অবভিয়াসলি, লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে, সে লিড করতে পারবে। কারণ যে ক্ষত্রিয়, সে তার ডিউটি হচ্ছে রাজা হওয়া বা কিংশিপ হওয়া। কিং হবে সে, সে রাজত্ব করবে, হ্যাঁ, প্রজাকে দেখবে। তার মানে কি, তাহলে তার মধ্যে একটা হচ্ছে লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে, যে সে লোককে কন্ট্রোল করতে পারবে বা লোককে হচ্ছে বোঝাতে পারবে যে কিভাবে কোন কাজ করবে, বা কোনো প্রবলেম হলে, কোনো প্রজার কোনো প্রবলেম হলে সে সেটা সলভ করতে পারবে, তার জন্য লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে। আচ্ছা, প্রোটেকশন, সে তার যারা হচ্ছে যে প্রজা থাকবে তাদেরকে প্রোটেক্ট করবে, অবভিয়াসলি সে তার ডিউটি লিড করবে। ডিটারমিনেশন থাকতে হবে, কোনো কাজ করার জন্য ডিটারমিনেশন, ডিটারমিনেট হতে হবে। আচ্ছা, আর কি, আর হচ্ছে যে স্ট্রেংথ থাকতে হবে। আচ্ছা, এই ক্ষত্রিয় ডিউটি কি, ডিউটি হচ্ছে প্রোটেক্টিং পিপল ফ্রম এক্সটার্নাল অ্যাগ্রেশন অ্যান্ড ইন্টারনাল ডিস্টারবেন্স অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নিং দেম উইথ আ ভিউ টু পিস অ্যান্ড প্রসপারিটি, চ্যারিটি। ডিউটি হচ্ছে ওই যে বললাম লোকজনকে হচ্ছে যে সেভ করা, লোকে যাতে ভালোভাবে থাকতে পারে। আহ যে রাজ্যের রাজা খুব ভালো হয়, সেই রাজ্যে প্রজার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তাদের এডুকেশনে, তাদের হেলথে, তাদের ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তো সেই জিনিসটারই কথা বলছে এখানে। আচ্ছা, চ্যারিটিও থাকবে। আচ্ছা, এটা গেল ক্ষত্রিয়। নেক্সট হচ্ছে বৈশ্য। বৈশ্য বর্ণের যারা, তাদের কি, তাদের হচ্ছে তারা হবে তম মিশ্রিত রজস প্রধান পার্সন। মানে সেই ব্যক্তির মধ্যে কি থাকবে, তম মিশ্রিত রজপ্রধান ব্যক্তি হবে বৈশ্য।
তার মানে তম মিশ্রিত। তার মানে যিনি হচ্ছেন যে বৈশ্য বর্ণের হবে তিনি হচ্ছেন তম মিশ্রিত হবেন। কেন তম মিশ্রিত? না, তিনি হচ্ছেন যে একটু আহ 1 মিনিট দাঁড়াও, স্ক্রিনটা। হুম, 1 মিনিট। হুম, ঠিক আছে। আচ্ছা, কি বলছিলাম? বৈশ্য বর্ণ। আচ্ছা, তম মিশ্রিত রজপ্রধান ব্যক্তি হচ্ছে বৈশ্য। কেন? না তার মধ্যে হচ্ছে যে ব্যবসা বাণিজ্য করছে, ঠিক আছে, কিন্তু তার মধ্যে একটু আলস্য আছে, সেই জন্যই সে ব্যবসা বাণিজ্য করছে। যদি কেউ কোনো অফিসে কাজ করে তাহলে কি হচ্ছে, তাকে ডেলি যেতে হবে, তারপর হচ্ছে বসের অনুযায়ী তাকে কাজ করতে হবে, ডেডলাইন থাকবে। কিন্তু সে নিজে বিজনেস কি করলে কি হবে, তার নিজস্ব বিজনেস, সেখানে সে আহ বেলা 1টার সময়ও যেতে পারে, তারপর সে বিকেল বেলাও যেতে পারে বা নাও যেতে পারে কাজে, রাইট? তো সেই জন্য সে একটু আলস্য টাইপের হয়, ঠিক আছে। তো দ্যাট ইজ হচ্ছে বৈশ্য। তাদের কাজই হচ্ছে ট্রেড করা, ব্যবসা বাণিজ্য করা, ট্রেডিং করা, এগ্রিকালচার করা। আচ্ছা, আর শূদ্র কি না রজস মিশ্রিত তমস প্রধান ব্যক্তি। এরা তমস প্রধান, যেটা প্রধান বলা হচ্ছে সেটাই তাদের মেন ক্যারেক্টারিস্টিক্স। মানে এ হচ্ছে একদম আলস্য, কোনো কাজই সে নিজে করতে পারে না। তম প্রধান মানে হচ্ছে তার কোনো কাজই নিজে করতে পারে না, সবকিছুর জন্য লোকের উপর হেল্প চাই, প্রত্যেকটা কাজ লোকের জন্য, মানে ডিপেন্ডেন্ট আপন এভরিওয়ান, ঠিক আছে। সো ডিউটিস টু সার্ভ দ্য আদার থ্রি ক্লাসেস। তো শূদ্র বর্ণের যারা, তাদের ডিউটি হচ্ছে আদার ক্লাসেসকে হচ্ছে সার্ভ করা, ঠিক আছে। আচ্ছা, এটা গেল বর্ণটা। এরপর হচ্ছে আশ্রম ধর্ম। আচ্ছা, আমরা এটা কিসের ডিভিশন অনুযায়ী পড়ছিলাম মনে আছে তো? বিশেষ ধর্মের। ভুলে গেলে হবে না কিন্তু, এই ডিভিশনটা কিন্তু বিশেষ ধর্মের অনুযায়ী আসছিল। বর্ণ আর আশ্রম, এই আশ্রমটা হচ্ছে সেকেন্ডে, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো কি বলছে যে there are four ashrama in Hinduism which define four stages of life. ফার্স্ট হচ্ছে ব্রহ্মচর্য। আচ্ছা, ব্রহ্মচর্য আশ্রমটা কি হচ্ছে না গুরু গৃহে থেকে হচ্ছে যে স্টুডেন্ট পড়াশুনো করবে, সেখানেই হচ্ছে তার সবকিছু সোশ্যাল লাইফ সবকিছু সে শিখবে, ঠিক আছে। স্টেজগুলো হচ্ছে প্রথম ব্রহ্মচর্য, গুরু গৃহের থেকে পড়াশুনো করবে। এরপর সেই স্টেজ থেকে বেরিয়ে এসে সেকেন্ড স্টেজটায় আসবে হচ্ছে গার্হস্থ আশ্রমে। সেখানে এসে কি করবে না সে তার হচ্ছে ফ্যামিলি লাইফ লিড করবে, সোশ্যাল লাইফ লিড করবে, ঠিক আছে। তারপরের লাইফটা হচ্ছে বানপ্রস্থ। সেখানে কি হবে না এই যে ফ্যামিলি লাইফ লিড করলো, তার মা বাবা, ভাই বোন, হাজবেন্ড ওয়াইফ, তারপর বাচ্চা, চিলড্রেন্স, আরো যে গ্র্যান্ড চিলড্রেন্স, তাদের সাথে যে থাকলো। তারপরে কি হলো, তার মানে ইউজুয়ালি আমরা যখন আমাদের ফ্যামিলির সাথে থাকি তখন কি হয় যে ফ্যামিলির থেকে আলাদা গিয়ে কোথাও থাকলে একটা মানে মনে হয় যে ডিটাচমেন্ট হয় না, রাইট? তো কি মনে হয় যে এ বাবা ওইখানে যেতে পারবো না, একা একা কিভাবে থাকবো, কিভাবে সার্ভাইভ করবো, রাইট? তার মানে এটা কিসের জন্য হচ্ছে, এই প্রবলেমটা কেন ফেস হচ্ছে, কারণ আমরা অ্যাটাচ, আমরা আমাদের ফ্যামিলির সাথে অ্যাটাচ, আমরা আমাদের ক্লোজ ওয়ানের সাথে অ্যাটাচ। তো সেই জন্য এই বানপ্রস্থ আশ্রমটা কেন রাখা হয়েছে, যে গার্হস্থ লাইফটা লিড করার পর যাতে এই অ্যাটাচমেন্ট থেকে আমরা বেরিয়ে আসতে পারি, তার জন্য এই গার্হস্থ আশ্রমটা। গার্হস্থ আশ্রমের সরি, গার্হস্থ আশ্রম নয়, বানপ্রস্থ আশ্রমটা। তারপরে হচ্ছে আমাদের সন্ন্যাস স্টেজ। যে বানপ্রস্থ আশ্রমটা কি হলো না এই অ্যাটাচমেন্ট থেকে বেরিয়ে আমরা হচ্ছে একা লাইফ লিড করলাম, হ্যাঁ। ঘন জঙ্গলে বা অরণ্যতে বা বনে গিয়ে আমরা একা একটা লাইফ লিড করলাম। সেখানে আমরা কি শিখলাম না ডিটাচ হওয়া শিখলাম। সেখানে যেহেতু জঙ্গলে কেউ নেই, আমাকে নিজের খাবারের জোগাড় নিজেকে করতে হবে, নিজে কিভাবে থাকবো সেটাও জোগাড় নিজেকে করতে হবে। তো তার জন্য সেখানে কি হচ্ছে না সেখানে আমি নিজের উপর সেলফ ডিপেন্ডেন্ট হলাম। এবার যেই সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেলাম, আস্তে আস্তে আমি ডিটাচ হয়ে গেলাম সবকিছু রিলেশন থেকে, অমনি সাথে সাথে এরপরে আমি কোন স্টেজে যেতে পারবো, সন্ন্যাসের স্টেজে। আমি বারবার বলছি সন্ন্যাসের স্টেজেই বা মোক্ষ স্টেজে যাওয়া মানেই কিন্তু মোক্ষ হয়ে যাওয়া নয়, ওকে। আচ্ছা, সো ব্রহ্মচার্য কি, এটা হচ্ছে স্টুডেন্ট লাইফ। ইট ফোকাসেস অন লার্নিং, ডিসিপ্লিন, সেলিবাসি, সার্ভিং দ্য গুরু। দে
practices the spiritual and academic education and self-restraint. Second is গার্হস্থ্য আশ্রম, which is a householder life. বললাম যেটা হচ্ছে আমাদের সংসারী জীবন, গার্হস্থ্য আশ্রম, যেখানে হচ্ছে সংসারে কিভাবে আমরা থাকবো, মা বাবার সাথে, ভাই বোনের সাথে, সেই যে লাইফটা লিড করা, দ্যাট ইজ। আচ্ছা, অ্যান্ড ম্যারেজ অলসো। ইট ফোকাসেস অন ম্যারেজ, ফ্যামিলি, আর্নিং আ লিভিং। হ্যাঁ, আমাকে অবভিয়াসলি, আমি যখন একটা গার্হস্থ্য আশ্রমে থাকবো, আমি সংসার লাইফ লিড করব, তো আমার তার জন্য টাকা দরকার। টাকা ছাড়া তো কোনো কিছুই পসিবল নয়। টাকা ছাড়া এডুকেশন পসিবল নয়, টাকা ছাড়া হেলথ পসিবল নয়। তো তার জন্য টাকা তো খুবই জরুরি। সো সেই জন্যই অ্যাকচুয়ালি এই পুরুষার্থগুলোর কথা বলা আছে, যে টাকা ছাড়া আমি কিন্তু এই যে সেকেন্ড আশ্রমটার কথা বলা আছে, গার্হস্থ্য, সেটাই লিড করতে পারবো না। যদি না আমার কাছে সেকেন্ড পুরুষার্থ অর্থ থাকে, তাহলে কিন্তু এটাই লিড করা পসিবল হবে না। ওকে, সো earning a living, fulfilling social and religious duties like the 5 great sacrifices. আচ্ছা, যে পঞ্চ ঋণ যজ্ঞের কথা বলা আছে, সেই যজ্ঞগুলো, স্যাক্রিফাইসেস গুলো আমাদের এখানে গার্হস্থ্য আশ্রমে লিড করতে হবে। সেটা আমরা ইন্ডিয়ান এথিক্সেই পড়বো, ঋণ ঋত এগুলো পড়বো সব। আচ্ছা, ওকে। So they are raising their children, contributing to the society. These are the practices one should follow in this ashram. তাহলে এই গার্হস্থ্য আশ্রমে কি কি আমরা হচ্ছে যে প্র্যাকটিস করতে পারবো না, নিজের যে চিলড্রেন আছে, বাচ্চা আছে, তাদেরকে ভালোভাবে রেজ করা, সোসাইটিতে যাতে তারা, মানে আমি আমার যে জেনারেশন আছে, পরের জেনারেশন, তাকে নলেজটা যদি পাস করি, তাহলে সে আবার তার পরের জেনারেশনকে পাস করবে। তো সেটা একটা আমারও রেসপন্সিবিলিটি, যে আমি ধরো যেটা পড়াচ্ছি, আমার থেকে পড়ে তোমরা পড়াতে যাবে আবার ফিউচারে। তো আমি যদি ভুল পড়াই, তাহলে তোমরাও সেটা ভুলটাই পড়াবে। তো সেই যে জিনিসটা, সেই পাস অনটাও আমার একটা কি রেসপন্সিবিলিটি, তো সেটাও বলছে। ওকে, সো নেক্সট হচ্ছে বানপ্রস্থ। বানপ্রস্থ হচ্ছে ফরেস্ট ডুয়েলার, মানে বনে থেকে জীবনযাপন। ওকে, সো ইট ফোকাসেস অন গ্র্যাজুয়াল উইথড্রল ফ্রম ওয়ার্ল্ডলি রেসপন্সিবিলিটিস, টার্নিং টুয়ার্ডস স্পিরিচুয়াল কন্টেম্পলেশন, মনন। আচ্ছা, তার মানে কি হচ্ছে, বানপ্রস্থতে কি হচ্ছে, আমি কি ফোকাস করছি না, ওয়ার্ল্ডলি যে রেসপন্সিবিলিটি ছিল এতদিন, যখন আমি গার্হস্থ্য আশ্রমে ছিলাম, তখন সেখানে আমার প্রচুর রেসপন্সিবিলিটি ছিল সংসারে। হ্যাঁ, তো এবার সেখান থেকে হঠাৎ করে যখন আমি বানপ্রস্থ আশ্রমে চলে এলাম, এই যে যেমন বনবাসে যাওয়া, তো এই যে বনবাসে গেছিলে, সেখানে গিয়ে কি হচ্ছে, হঠাৎ করে গেলে কি মনে হবে, একটা জায়গা থেকে হঠাৎ করে অন্য জায়গায় চলে গেলে কি মনে হবে, যে একা একা আমি কিছুই পারবো না, রাইট? তার মানে কি হচ্ছে, যে ওয়ার্ল্ডলি যে অ্যাটাচমেন্ট বা ওয়ার্ল্ডলি যে একটা সবকিছু আমার সেট আছে, ধরো সবকিছু সেট আপ আছে, সেট আপ থেকে তুমি বেরিয়ে অন্য জায়গায় গেলে তোমার একটা আনকমফোর্টেবল ফিল হবে। তো সেই ফিলটা করানো জরুরি। কেন না, সেই ফিলটা না হলে তুমি আগে এগোতে পারবে না, হায়ার গোল অ্যাচিভ করতে পারবে না। ঠিক আছে, তো আনকমফোর্টেবল ফিল করা ইজ আ ব্লেসিং। ওকে, আচ্ছা। সো ইট ফোকাসেস অন গ্র্যাজুয়াল উইথড্রল ফ্রম ওয়ার্ল্ডলি রেসপন্সিবিলিটি। একটা ওয়ার্ল্ডলি যে রেসপন্সিবিলিটি ছিল, ওয়ার্ল্ডলি রেসপন্সিবিলিটি মানে কিন্তু পুরো বিশ্বের রেসপন্সিবিলিটি তোমার কাছে নয়। ওয়ার্ল্ডলি অবজেক্ট মানে জগতে অবস্থিত যত ম্যাটেরিয়াল অবজেক্ট আছে, সবই আমাদের ডিজায়ার। হ্যাঁ, তো সেই যে ডিজায়ার জিনিসগুলো, সেগুলোকে ওয়ার্ল্ডলি অবজেক্ট বলা হয়। ওকে, সো টার্নিং টুয়ার্ডস স্পিরিচুয়াল কন্টেম্পলেশন, এবং সেই রেসপন্সিবিলিটি থেকে হঠাৎ করে কোথায় আসছি না, স্পিরিচুয়াল দিকে চলে আসছি। কারণ আমি যখন যাব সন্ন্যাসে, তো তার মানে আমি কি করতে যাচ্ছি, আমি হচ্ছে নিজেকে হায়ার গোলে নিয়ে যেতে চাইছি, তার মানে হচ্ছে স্পিরিচুয়াল কন্টেম্পলেশন, শ্রবণ। এই তিনটে জিনিস আমরা পড়বো, বেদান্ততেও পড়বো, শ্রবণ, মনন আর নিধিধ্যাসন। এই তিনটে স্টেজ। ঠিক আছে, আচ্ছা, ওকে, হুম, ঠিক আছে, আচ্ছা, এটা। সো ডেলিগেটিং ডিউটিজ টু চিলড্রেন, লিভিং আ সিম্পলিয়ার লাইফ,
often in the forest or a scheduled place practices আচ্ছা, তো এই প্র্যাকটিস করা হবে কি না একটা শিডিউল প্লেসে থেকে ফ্যামিলির থেকে দূরে থেকে ডিট্যাচ হওয়া। আচ্ছা, নেক্সট হচ্ছে সন্ন্যাস। এটা হচ্ছে আমাদের 4 নম্বর আশ্রমের নাম, দ্যাট ইজ হচ্ছে সন্ন্যাস। কি বলছে? ইট ফোকাসেস অন দা কমপ্লিট ডিট্যাচমেন্ট, সবকিছুর থেকে ডিট্যাচ হওয়া। ঠিক আছে, তো সবকিছুর থেকে যে ডিট্যাচ হওয়া সেটাই হচ্ছে ইয়ে।
আচ্ছা, আমাদের একটু টেকনিক্যাল গ্লিচের জন্য ক্লাসটা এন্ড হয়ে গেছিল। তো আমরা আবার ক্লাসটা স্টার্ট করছি। আচ্ছা, তো আমরা পড়ছিলাম পুরুষার্থ। তো পুরুষার্থের আমরা অনেকটা ডিসকাস করেছি। ফার্স্ট পুরুষার্থটা নিয়েই ডিসকাস করছিলাম, ধর্ম। আচ্ছা, তো সেই পুরুষার্থের কথা বলতে গিয়েই আমরা দুটো ডিভিশনে এসেছিলাম, সামান্য আর বিশেষ ধর্মের। তো সেই বিশেষ ধর্মের ডিভিশনে আমরা বর্ণ আর আশ্রম অনুযায়ী ডিভিশন করছিলাম। সেই ডিভিশন থেকেই আমরা হচ্ছে এই কথাটায় এসেছিলাম যে বর্ণ অনুযায়ী হচ্ছে 4টে পড়লাম, আর আশ্রম অনুযায়ী এই 4টে পড়ে আমরা হচ্ছে সন্ন্যাসটা নিয়ে ডিসকাস করছিলাম। তখনই আমাদের ক্লাসটা এন্ড হয়ে গেল। আচ্ছা, তো সন্ন্যাসটা কি? না, সন্ন্যাসটা হচ্ছে আমরা ওয়ার্ল্ডলি অ্যাটাচমেন্ট থেকে একদমই চলে আসছি, বেরিয়ে আসছি। বেরিয়ে এসে কি হচ্ছে না, ইট ফোকাসেস অন দ্য কমপ্লিট ডিটাচমেন্ট, পারসিউট অফ সেলফ রিয়েলাইজেশন অ্যান্ড মোক্ষ, লিবারেশন। তো সন্ন্যাস মানে কি? না, আমি বলি যে এই ওয়ার্ডটার মানে হচ্ছে নাশ। হ্যাঁ, সন্ন্যাস মানে সবকিছু নাশ। সরি, মানে এই স্টেজটা এলে আমার আর কোনো কিছু ডিজায়ার করার থাকে না। সরি। ওকে, তো তো তাহলে সন্ন্যাস মানে হচ্ছে সব জিনিসের এন্ড, মানে যেখানে গেলে আমার আর কোনো কিছু ডিজায়ার করার থাকে না। ঠিক আছে, তো এই জিনিসটা প্র্যাকটিস করার জন্য কি হচ্ছে না, ইউ ক্যান মেডিটেট অ্যান্ড অলসো রিনাউন্সিং দ্য পসেশন অ্যান্ড ওয়ার্ল্ডলি টাইস। ঠিক আছে, তাহলে এই সন্ন্যাসে গেলে কি হচ্ছে না, আমরা মেডিটেট করব এবং আমরা হচ্ছে যত আমাদের ওয়ার্ল্ডলি অ্যাটাচমেন্ট আছে সেখান থেকে আমরা বেরিয়ে আসব। ঠিক আছে, তবেই আমার সন্ন্যাস হবে, নয়তো আমার পক্ষে পসিবল নয় সন্ন্যাসে যাওয়া। Sorry. This system provides a structured path for individuals to manage their life stages and balancing material duties with spiritual growth. তো এই সিস্টেম কি প্রোভাইড করছে না, একটা স্ট্রাকচার পাথ। কিসের জন্য না, ইন্ডিভিজুয়ালের জন্য, যাতে ইন্ডিভিজুয়াল ম্যানেজ করতে পারে তাদের লাইফ স্টেজ এবং ব্যালেন্স করে তাদের যেগুলো ডিউটি আছে সেগুলোকে। ঠিক আছে, সরি। নেক্সট হচ্ছে, নেক্সট পুরুষার্থ কি না, সেটা হচ্ছে আমাদের অর্থ। নেক্সট পুরুষার্থটা হচ্ছে অর্থ। আমি বললাম ফার্স্টটা হচ্ছে ধর্ম। ধর্মের মধ্যে আমরা দুটো ডিভিশন পেলাম, সেটা হচ্ছে বিশেষ আর সামান্য বা সাধারণ ধর্ম। এবার হচ্ছে অর্থ। অর্থটা হচ্ছে আমাদের সেকেন্ড পুরুষার্থ। সেটা কি না, বলছে দ্য টার্ম অর্থ রেফার্স টু দ্য ওয়ার্ল্ডলি প্রসপারিটি অর দ্য ওয়েলথ। ঠিক আছে, তার মানে অর্থ কি না, ওয়ার্ল্ডলি প্রসপারিটি। ঠিক আছে, ওয়েলথ, এটা খুব ইম্পর্টেন্ট। অর্থ হচ্ছে ওয়েলথ, অর্থ ছাড়া আমার কোনো জিনিস হবে না। ঠিক আছে, অর্থ রিচেস দ্য প্রপার্টি মেটেরিয়াল ওয়েলবিং অ্যান্ড হুইচ আর দ্য মিন অফ লাইফ, and this is a goal which every normal human being aims at, but according to the Indian thinkers it is not that ortho is simply aimed at by people. আচ্ছা, ইন্ডিয়ান ট্র্যাডিশন অনুযায়ী কি বলছে না, অর্থটা এমন একটা গোল নয় যেটা শুধুমাত্র মানুষের কাছে হচ্ছে তার এম বা কাম্য বস্তু। ঠিক আছে, মানে অর্থটা কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট গোল নয়। ঠিক আছে, ধর্মটা, অর্থটা, কাম, এই তিনটে কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট গোল নয়। কিন্তু মোক্ষ যেটা আমরা পড়বো সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট গোল। কেন না, মোক্ষকে পাওয়ার পর আর মানুষের অন্য কোনো ডিজায়ার কিছু থাকে না। ঠিক আছে, ওকে। সো ফর পিপল ইন পেনারি ক্যান হার্ডলি অ্যাক্ট ফর হায়ার এন্ড। আচ্ছা, ধরো কোনো একজন গরিব বেগার, হ্যাঁ, দরিদ্র মানুষ, তার পক্ষে পসিবল নয় এই হায়ার এন্ড বা এই হচ্ছে যে মোক্ষ অব্দি পৌঁছানো, কারণ তার কাছে কি থিঙ্কিং হবে তার
যে আমি কি করে আজকে খাবার পাবো বা কালকে কিভাবে আমি সার্ভাইভ করব। তার পক্ষে আমি ভালো কাজ করলে আমার মোক্ষ হবে, এই ভাবা তার পক্ষে পসিবল নয়। তাকে ফার্স্ট সার্ভাইভ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, সরি। And karma means the sensuous enjoyment or the satisfaction of sensuous desire. So for that, আচ্ছা, karma তাহলে কি হচ্ছে না, একটা sensuous enjoyment, মানে যখন আমরা আহ, আহ, সংসারী জীবনে থাকবো গার্হস্থ্য আশ্রমে, তো সেখানে আমাদের ডিউটি হচ্ছে যে সন্তান জন্ম দেওয়া, তারপর সেখান থেকে যাতে পরের হচ্ছে যে ফ্যামিলি বিল্ড আপ হয়, রাইট? তো তার জন্য হচ্ছে আমাদের যে ডিজায়ার গুলো আছে সেগুলোকেও কিন্তু আমরা ফুলফিল করব, বাট ইন আ কন্ট্রোল ম্যানার। ঠিক আছে? সবকিছু একটা কন্ট্রোল ম্যানারে, মানে সবকিছু আমরা পড়বো যে সবকিছু গাইডেড বাই ধর্ম, মানে আমি যে ইনকামটা করব সেটাও লিগালি ইনকাম করব, ইললিগালি করব না। ঠিক আছে? তবেই কিন্তু আমি হায়ার গোল অব্দি যেতে পারবো। সরি। So for that it is necessary to have wealth or artha. And so artha is a purushartha, both in the sense that people actually aimed at it and also in the sense that under certain legitimate bonds they ought to aim at it. তো তাহলে কি হচ্ছে যে অর্থটা কি না, এটা এমন একটা পুরুষার্থ যেটা হচ্ছে আমাদের শুধুমাত্র এমন একটা পুরুষার্থ যেটা শুধুমাত্র কিন্তু তার জন্যই গেম করা হচ্ছে না, মানে আমি শুধু অর্থকে অর্থর জন্য চাইছি না। ঠিক আছে? মানে ধরো আমরা কোনো একটা জিনিস, এই যে নেট জেআরএফ পরীক্ষা দিচ্ছি, শুধু নেট জেআরএফ পরীক্ষার জন্যই চাইছি না, চাইছি কারণ আমার ফিউচারের জন্য বা জবের জন্য। ঠিক আছে? মানে নেট ক্লিয়ার হলে বা সেট ক্লিয়ার হলে আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দিতে পারবো বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়তো হয়েও যাব। ঠিক আছে? তো তাহলে আমরা একে চাইছি কিসের জন্য না, ওই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য বা জেআরএফ এর জন্য। ঠিক আছে? এই জিনিসটা। ওকে, সো এবং এই যে এই লাইনটা, and certain legitimate bounds they ought to emit, এবং কিছু বাউন্ড বা লিমিটের দ্বারা আমরা সেই জিনিসটাকে হচ্ছে যে লিড করব। সো হোয়াট ইজ প্রহিবিটেড, যেটা বারণ আছে ইন ইন্ডিয়ান ট্র্যাডিশন, ইজ দ্য আনলিমিটেড হ্যাঙ্কারিং আফটার দ্য অ্যাকুমুলেশন অফ মেটেরিয়াল ওয়েলথ that can certainly not be taken as a পুরুষার্থ। আচ্ছা, আনলিমিটেড কোনো জিনিসই আনলিমিটেড ইউজ করা কথা কিন্তু ইন্ডিয়ান ট্রেডিশন একদমই একসেপ্ট করে না, বা একদমই মানে একদম কি বলে, একদম ক্রিটিসাইজ করে, একদমই মানে মানবেই না সেই জিনিসটা। মানে আমার একটা স্যালারি, সেই স্যালারি অনুযায়ী আমি পেলাম, এবার আমি আরো কিছু ইলিগাল কাজ করলাম যাতে আমি আরো বড়লোক হলাম, তাহলে কিন্তু সেই জিনিসটা ইন্ডিয়ান ট্র্যাডিশন অনুযায়ী বা এথিক্যালি অ্যাকসেপ্টেবল নয়। ঠিক আছে? ওকে, সো যেটা এই জিনিসটা এখানে প্রহিবিটেড। ওকে, সো বাট আন্ডার লেজিটিমেট লিমিটস পুরুষার্থ আফটার ওয়েলথ হ্যাজ নেভার বিন ক্রিটিসাইজ ইন ইন্ডিয়া। এবং পুরুষার্থ কি হচ্ছে সার্টেন লিমিট অনুযায়ী যদি পুরুষার্থকে ফলো করা হয় তাহলে কিন্তু সেটাকে কিন্তু ক্রিটিসাইজ করা হয় না ইন্ডিয়াতে। এটা গেল সেকেন্ড পুরুষার্থ। থার্ড হচ্ছে কামা। কাম মানে হচ্ছে আমাদের সেনসিয়াস প্লেজার। ওকে, কামা ইজ দ্য থার্ড পুরুষার্থ, and the term kama actually means the desire but in the scheme of purushartha. কিরকম ডিজায়ার না, পুরুষার্থের ক্ষেত্রে একটা সেনসিয়াস এনজয়মেন্ট অর স্যাটিসফ্যাকশন অফ ডিজায়ার, যে কোনো ডিজায়ার। সো দ্য স্যাটিসফ্যাকশন অফ সেনসিয়াস ডিজায়ার ইনক্লুডস sexual desire also, besides all other kinds of sensuous desire. The inclusion of kama within purushartha actually shows the sensitiveness of the Indian thinkers towards one of the very basic need of human life. সরি। আচ্ছা, তো আমি যে বললাম যে এই যে গার্হস্থ্য আশ্রম, সেই গার্হস্থ্য আশ্রমের ক্ষেত্রে এটা একটা বেসিক হিউম্যান নিড। হ্যাঁ, তো সেই জন্য তার জন্য এটা জরুরি, সেই জন্য বলা আছে কামাটাকে অ্যাজ আ পুরুষার্থ। আচ্ছা, so after all human beings are also in one sense animals, so for a balanced development of human life it is necessary that
the animal aptitudes of man are also satisfied. ওই যে বলা হলো সোশ্যাল অ্যানিমেল, মানে মানুষকে জীব অ্যানিমেল বলা হচ্ছে, ঠিক আছে, অ্যানিমেল বা পশু টাইপ অফ বলা হচ্ছে। তো তার যদি ডিজায়ার ফুলফিল না হয় তাহলে আনএথিক্যাল কাজ শুরু হবে, রাইট? তো সেই জিনিসটা, if such desires and aptitudes are suppressed, যদি এই ডিজায়ার গুলো সাপ্রেসড হয়, কোনোভাবে দাবিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু কিসের পসিবিলিটি আছে? দেয়ার ইজ আ পসিবিলিটি অফ অ্যাবনর্মালিটি টু ডেভেলপ অ্যান্ড আ ম্যান উইল নট বি ফিট ফর হায়ার পারসিউট। এবং যদি কোনো রকম ক্রাইম কেউ করে বা কোনো রকম ইললিগাল কাজ করে যেটা হচ্ছে ধর্ম দিয়ে গাইডেড নয়, নট গাইডেড বাই ধর্মা, তাহলে কিন্তু সেটা পুরুষার্থের আন্ডারে আসবে না, ঠিক আছে? আচ্ছা, সো বাই ইনক্লুডিং কামা under Purushartha, the Indian thinkers have recognized the need for human beings to aim at the satisfaction of animal aptitudes and for proper and well-rounded development of man satisfaction or such aptitudes may be legitimate. তাহলে কি হচ্ছে, কি রকম হবে না, এই যে কামাটা হবে এটা হচ্ছে ধর্ম বাই গাইডেড হবে, এবং এটা যদি একটা লিমিট ওয়াইজ করা হয় তাহলে কিন্তু এটা পুরুষার্থ হিসাবেই কাউন্ট হবে। কিন্তু যদি আনলিমিটেড হয় তাহলে, বা একদমই ইললিগাল ওয়েতে হয়, ধর্মর গাইডেন্স ছাড়া হবে, তাহলে কিন্তু সেটা পুরুষার্থ হবে না, ঠিক আছে? আচ্ছা, এটা গেল থার্ড। আচ্ছা, ওকে, আচ্ছা, আরেকবার তোমাদের বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু জুন 2026-এর এক্সামের জন্য কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে বৈতকি এডুকেশনাল ইনস্টিটিউশনে। যদি তোমরা জয়েন করতে চাও তোমরা কিন্তু তাড়াতাড়ি জয়েন করে যেতে পারো। কমেন্টে লিংক দেওয়া আছে, কিংবা তোমরা ডেসক্রিপশনে গিয়েও দেখতে পারো, লিংক দেওয়া আছে, এবং প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপ আছে, সেখানে তোমরা ডাউনলোড করে নিতে পারো অ্যাপ। এখানে কিন্তু সব রকম সাবজেক্টের পড়ানো হয়। আর যদি তোমরা ফিলোসফিতে আমার কাছে গাইডেন্স পেতে চাও বা আমার থেকে শিখতে চাও তাহলে তোমরা তাড়াতাড়ি জয়েন করে যেও। এই ক্লাসটা পরে সব রকম সোশ্যাল মিডিয়াতে হয়তো ছাড়া হবে, কিন্তু সব ক্লাস তো অ্যাভেলেবেল থাকবে না সোশ্যাল মিডিয়াতে। তো তার জন্য তোমাদেরকে কোর্স পারচেস করতে হবে। তোমরা যদি কোর্স পারচেস করো কেউ, তাহলে আমার যে কোডটা আছে সেই কোডটা দিলে তোমাদের হয়তো একটু সুবিধা হবে। সেটা হচ্ছে ASJRF5, ঠিক আছে? এটা দিলে হয়তো তোমাদের একটু ডিসকাউন্ট হবে, তোমরা দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা যেটা বলছিলাম সেটাতে যাই। সেটা হচ্ছে, আচ্ছা, হয়ে গেছিল, হ্যাঁ, ওকে। এবার এই যে আমরা পুরুষার্থ পড়লাম, এবার যেটা আমাদের মেন পুরুষার্থ, মোক্ষ, তার আগে একটা কথা বলতে হবে যে এই যে তিনটে পুরুষার্থ পড়লাম এখনো অবধি, এই চারটের না সিস্টেমটা এরকম, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। তো তো এই যে ধর্ম, অর্থ আর কাম, ঠিক আছে, এই তিনটে যারা মানে তাদেরকে বলা হয় ত্রিবর্গ, ত্রিবর্গ পুরুষার্থ মানে, ঠিক আছে, যারা, তাদেরকে বলা হয় প্রেয়াস। আমরা পড়বো পরে এটা, কিন্তু এখন একটু বলতে হবে এটা, ঠিক আছে? প্রেয়াস, প্রেয়াস কেন? কারণ এগুলো আমাদের সবই হচ্ছে ফেভারিট জিনিস, ঠিক আছে? প্রেয়াস মানে হচ্ছে প্রিয় বস্তু, যেটা আমাদের কাছে প্রিয় বস্তু, দ্যাট ইজ প্রেয়াস। আর যারা এই চারটে মানে, আচ্ছা, যারা এই তিনটে মানে তারা এই প্রেয়ার্স মানে এবং মেনে নিয়ে ধর্মকে মেন বলে, ধর্ম হচ্ছে মেন তাদের নজরে, ঠিক আছে? আর যারা এই চারটে পুরুষার্থই মানে তারা, তাদেরকে বলা হয় চতুর্বর্গ পুরুষার্থ। এবং এই চারটে পুরুষার্থ মেনে তারা মোক্ষকে মেন বলে, ঠিক আছে? এবং তারা কিন্তু, তাদেরকে বলা হয় শ্রেয়স মার্গ, মানে শ্রেয়স মানে আত্মান্তিক লিবারেশন, ঠিক আছে? এই চারটে, আচ্ছা, এই জিনিসটা, ওকে। তো মোক্ষ, মোক্ষ কি? মোক্ষ হচ্ছে আমাদের লাস্ট আর আলটিমেট পুরুষার্থ, মোক্ষটাই মেন, তার জন্যই এই চারটে হয়ে এলাম, মানে মেন স্টেজ এটা মোক্ষ।
তার জন্য এই তিনটের উপর দিয়ে আমাদের মোক্ষ অব্দি আসতে হবে। ওকে, সো দিস ইজ রিগার্ডেড অ্যাজ দ্য হায়ার purushartha or highest purushartha or the highest goal of life. So this is the value which ought to be aimed at by everybody. Although in normal living, hardly anybody ever thinks about it or aim it. আচ্ছা, ইউজুয়ালি আমরা কিন্তু মানে আমাদের নর্মাল জীবনে আমরা কিন্তু কেউ অত মোক্ষ বা মুক্তি নিয়ে কথা বলি না ইউজুয়ালি, ঠিক আছে? কিন্তু আমরা কোনো না কোনো ভাবে করি। কেন না, আমরা যখন কোনো অ্যাকশন পারফর্ম করি তখন দেখবে অনেকেই বলে, যারা বাড়ির বয়স্ক তারা বলে যে এই কাজটা করো না, তাহলে হচ্ছে যে তোমাদের স্বর্গে জায়গা হবে না বা নরকে জায়গা হবে, এরকম বলে। তো তার মানে কি, তারাও চাইছে যাতে তারা মৃত্যুর পর বা আফটার ডেথ একটা ভালো পজিশনে যায়, সেটাও একটা পজিশনই কাইন্ড অফ, রাইট? তো তাহলে ইউজুয়ালি কিন্তু আমরা কথা বলি না, কিন্তু এটাই আমাদের কিন্তু আলটিমেট, কি বলে, আলটিমেট গোল এটাই। মানে আমরা এই পৃথিবীতে, এই ওয়ার্ল্ডে আছি যতদিন, আমরা আমাদের অ্যাকশন পারফর্ম করব, আমাদের যেই অ্যাকশন শেষ হয়ে যাবে, আমাদের যেই কাজ শেষ হয়ে যাবে, আমরা এই পৃথিবী থেকে চলে যাব, রাইট? তো এটাই আমাদের কাজ। তার মানে হায়ার গোল কি হওয়া উচিত? মোক্ষ বা লিবারেশন, তো সেটার কথাই বলা হয়। ওকে, so this is the value which ought to be aimed at by everybody, although in normal living hardly anybody ever thinks about it or aim it. So calm and ortho have been allowed as a pursuable goal, but they are not the final goal. তার মানে এই যে কাম আর অর্থের কথা বললাম, এরা কিন্তু ফাইনাল গোল নয়, ঠিক আছে? এদের হেল্পে আমি ফাইনাল গোল অবধি যেতে পারবো। So they have been allowed in the Indian tradition only insofar as their attainment helps man to develop a normal and a balanced life, so that he may prepare himself with a sound body and a mind for higher spiritual end like moksha. তাহলে কি বলছে যে ইন্ডিয়ান ট্র্যাডিশনে কি হচ্ছে, যে আমার মোক্ষ কি দরকার না, মোক্ষর জন্য মানুষকে একটা নর্মাল ব্যালেন্স লাইফ লিড করতে হবে, তবে সে মোক্ষ অব্দি পৌঁছতে পারবে। এবং এই আমরা জানি যে ইন্ডিয়ান ট্র্যাডিশনে কিন্তু মোক্ষ নিয়ে, এই যে আমি মোক্ষ নিয়ে বলতে শুরু করেছি, একদমই ভেবো না যে এটা শেষ হয়ে গেল ডিসকাশন। এই ডিসকাশন চলবে অনেক। ইন্ডিয়ান ফিলোসফি যখন পড়বো সেখানেও তো একদম ভরে ভরে প্রত্যেকটা সিস্টেমে মোক্ষ নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট থিওরিজ আছে। ওকে, আচ্ছা, সো কি বলছে যে এটা কি করছে না, এটা একটা পার্সনকে কি তৈরি করছে না, তার বডিটাকে সাউন্ড তৈরি করছে। সাউন্ড মানে আমরা জানি লজিকে দ্যাট মিনস ভ্যালিড, ঠিক আছে? একটা শুদ্ধ বডি তৈরি করছে, শুদ্ধ মাইন্ড তৈরি করছে, কিসের জন্য না, হায়ার স্পিরিচুয়াল এন্ড লাইক মোক্ষের জন্য, মোক্ষ অব্দি পৌঁছানোর জন্য তাকে মানে তৈরি করছে। যেমন আমরা জেআরএফ অব্দি বা নেট সেট অব্দি পৌঁছানোর জন্য তৈরি করছি, তেমনি মোক্ষ অব্দি নিয়ে যাওয়ার জন্য একটা প্রিপারেশন হচ্ছে মানুষকে, যে তাকে একটা তৈরি করা হচ্ছে যে যাতে সে মোক্ষ অব্দি যেতে পারে, ঠিক আছে? সেই জিনিসটা। Okay, so this is why Kama and Artho have been advised to be pursued always under the yoke of Dharma. সেই জন্য বলা হয় যে কাম অ্যান্ড অর্থকে সবসময় ধর্মের আন্ডারে থাকতে হবে। মানে আমি যখনই কামা অ্যান্ড অর্থকে পারফর্ম করব, তখনই হচ্ছে ধর্ম গাইডেন্স থাকতে হবে, ঠিক আছে? গাইডেড বাই ধর্মা হতে হবে। আচ্ছা, sorry, the observations of dharma and pursuance of kama and artho under the yoke of dharma prepares man for the pursuance of the highest goal, so which is known by the various names of moksha, কৈবল্য, নির্বাণা। আমরা জানি কৈবল্যটা জৈন ফিলোসফিতে বলা হয়, হ্যাঁ, জৈন ফিলোসফিতে মোক্ষকে কৈবল্য বলা হয়, নির্বাণা হচ্ছে বুদ্ধিস্টে, ঠিক আছে? বিভিন্ন বললাম যে বিভিন্ন ইন্ডিয়ান ফিলোসফিক্যাল স্কুলে বিভিন্ন রকম নাম দেওয়া আছে, স্পিরিচুয়াল ফ্রিডম, সেলফ রিয়েলাইজেশন এটসেট্রা, ঠিক আছে? এগুলো সব হচ্ছে মোক্ষের ডিফারেন্ট ডিফারেন্ট নাম। আচ্ছা, so dharma is thus regarded by the most of the Indian thinkers as a means to moksha and not an end in and by itself. তার মানে এটা কিন্তু কোনো
এন্ড ইন অ্যান্ড বাই ইটসেলফ নয়, মোক্ষটাই আমাদের মেন। মোক্ষের জন্য এগুলো কি, এগুলো কিন্তু কোনো এন্ড নয়, এগুলো নিজে। এন্ড মানে কি, আচ্ছা এই জিনিসটা বলি, আমরা পরেও পড়বো। এন্ড মানে হচ্ছে গোল বা যেটা আমার অ্যাকচুয়াল এম, হ্যাঁ। আর মিনস মানে হচ্ছে যেটা আমার ওয়ে বা পথ, যার সাহায্যে আমি ওই অবধি পৌঁছাবো। ঠিক আছে, তো এগুলো কোনোটাই কিন্তু আমার গোল নয়। অর্থ, কাম এগুলো গোল নয়, গোল হচ্ছে মোক্ষ, তার জন্য এগুলো মিনস। ঠিক আছে, আচ্ছা। তো এইটা, আচ্ছা এটা অ্যাকচুয়ালি আরো অনেকটা ডিটেলসে আছে। ঠিক আছে, তো আজকে আমরা কি পড়লাম, আজকে আমরা পুরুষার্থটা কি পড়লাম, পুরুষার্থের 4টে মোটামুটি ডিটেলসে পড়লাম। তারপর হচ্ছে আমরা সাধারণ আর বিশেষ ধর্মটা পড়লাম, হ্যাঁ, তার ডিটেলসটা পড়লাম। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা মোক্ষটা হয়ে গেছে, জাস্ট আর একটু ডিটেলসে আছে, সেই জায়গাটায় যাব। অ্যান্ড হচ্ছে শ্রেয়স প্রেয়সের জায়গাটাও পড়বো। ঠিক আছে, হুম, আচ্ছা। এই যে এইটা আমাদের হয়ে গেছে, হ্যাঁ, বর্ণাশ্রম হয়ে গেল, সাধারণ ধর্ম হয়ে গেল। এইটা হয়নি, শ্রেয়াস প্রেয়াসটা হলো না আজকে, একটু জাস্ট বলেছি। আর একটু বলে দিই, প্রেয়াসটা হচ্ছে আমাদের যত প্রিয় বস্তু, হ্যাঁ, ফেভারিট থিং, মানে যেগুলো থেকে অ্যাকচুয়ালি আমাদের ডিজায়ার গুলো হয়, হ্যাঁ, সেগুলো হচ্ছে প্রেয়াস। আর শ্রেয়াসটা হচ্ছে কি না, যেটা হচ্ছে ইটারনাল লিবারেশন, মানে নিজের ভেতর থেকে যে একটা আমার ফিল হচ্ছে আত্মান্তিক মুক্তি, দ্যাট ইজ হচ্ছে শ্রেয়াস। ঠিক আছে, এটা আমরা নেক্সট দিন পড়বো, আর এগুলো কভার করবো নেক্সট দিন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এই অবধি থাকলো। তোমরা জানিও যদি কোনো কোথাও ডাউট থাকে। ঠিক আছে, আর আবার বলে দিলাম যে যদি তোমরা জয়েন হতে চাও তাহলে তোমরা জয়েন হয়ে যেও খুব শীঘ্রই, কারণ আমাদের কাছে এমন কিছু টাইম নেই, জুনের মিডিলেই আমাদের এক্সাম হবে। ঠিক আছে, তো সেই জন্য যত তাড়াতাড়ি জয়েন হবে তত বেশি টাইম পাবে প্রিপারেশনের জন্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে ক্লাসটা এখানে এন্ড করলাম। যদি কোথাও কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি ডাউট ক্লিয়ার করে দেবো।